আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনে কোশ্চেনের বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো 24-25 থেকে আলাদা পরীক্ষা হয় এবং এখানে 71 নাম্বার থেকে কোশ্চেন শুরু হয়েছিল এবং 71 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে আর্থিক অবস্থা নিট পরিবর্তন। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোশ্চেনটা প্যাচ আছে কিন্তু, হ্যাঁ। নিট পরিবর্তন মানে কি? নিট পরিবর্তন দুই দিকে পরিবর্তন। যেমন আর্থিক অবস্থার এই যে দুটা দিক থাকে যে সমীকরণে, এটা হচ্ছে বাম, বিতে বাম, ডিতে ডান। যখন কোনো লেনদেন দ্বারা এই পাশ এবং এই পাশ দুই পাশকে টাচ করে, যেমন ধরো এ প্লাস এল অথবা ওই কি প্লাস হয়েছে, ঠিক আছে, এই যে দুই পাশকে টাচ করছে না, টাচ করছে, এই দুই পাশকে যখন টাচ করবে সেটাকে বলে নিট অথবা পরিমাণগত পরিবর্তন। হ্যাঁ, নিট অথবা পরিমাণগত পরিবর্তন, ঠিক আছে, ওকে। আবার যখন ধর এ প্লাস হইলো আর একটা এ মাইনাস হলো, এই যে এক পাশের টার্গেট, একটা এ প্লাস আর একটা এ মাইনাস, তাহলে কি সমীকরণ এক পাশকে টার্গেট করছে, এক পাশকে যখন টার্গেট করবে তখন তাকে বলে কাঠামো পরিবর্তন বা কি গুণগত পরিবর্তন। তাহলে ভাই কি শিখলাম? যখন সমীকরণ দ্বারা হিসাব সমীকরণের একদিকে পরিবর্তন করবে, এক পাশে পরিবর্তন করে, তাকে বলা হয় নিট বা কি কাঠামো। নো ভাইয়া, নিট না কাঠামো, নিট না কাঠামো বলে, ঠিক আছে ভাই, ওকে ফাইন। আবার বলতে পারি এ কি প্লাস হয়েছে মাইনাস হয়েছে এ প্লাস হতে পারে, এটাও কি আমার কি কাঠামো পরিবর্তন, কারণ একদিকে পরিবর্তন। আবার বলতে পারি এল যদি মাইনাস হয় ওই প্লাস হবে, হ্যাঁ, এটাও কি কাঠামো পরিবর্তন। কেন ভাইয়া বলতো? এই দেখো এক পাশে এল আর ওই কিন্তু সমান সমানের একদিকে আছে, দেখছো, এল আর ওই কিন্তু সমান সমানের এক পাশে আছে, দেখছো, এক পাশ কেন্দ্রিক আছে, এই জন্য এটাকে বলে কাঠামো পরিবর্তন। এখন দেখো এখানে তাহলে বোঝার ট্রাই করো, নগদে বিক্রয়, নগদে বিক্রয়, নগদে বিক্রয়, নগদান ডেবিট আর কি বিক্রয় ক্রেডিট, ঠিক আছে ভাইয়া। তো নগদান ডেবিট মানে কি আর বিক্রয় ক্রেডিট মানে কি? নগদান ডেবিট করলে কি হবে? এ প্লাস, আর বিক্রয় মানে ওই প্লাস। তার মানে কি এ আর ওই দুই পাশেই থাকে, কিন্তু এ আর ওই সমান সমানে কয় পাশে থাকে? হিসাব সমীকরণের দুই পাশে থাকে। তাহলে দুই পাশে যেটা থাকে তার নাম কি? দুই পাশ, তুমি নিট। ওকে ফাইন, ক্লিয়ার। দেখো তো নিট কেমনে মনে রাখবা? দুই পাশ নিট লিখতে দুইটা ওয়ার্ড লাগে, এক এই যে একটা দুই, দুইটা ওয়ার্ড লাগে মানে দুই পাশে পরিবর্তন। আর নিটের রাখতাম কি পরিমাণগত পরিবর্তন। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছো? আসো দেখো তো, মনে রাখবা, খুব ভালো করে মনে রাখবা, ঠিক আছে। নিটের রাখতাম কি পরিমাণগত পরিবর্তন। এবার আসো এই জায়গায়, এখানে হিসাব সমীকরণে একদিক দুই দিক দুই পাশে পরিবর্তন, তার নাম কি ভাইয়া? নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন। এখানে একটু স্পেশাল কি ঝামেলা আছে, আসো এই ক্ষেত্রে অ্যান্সার করি। ধারে ক্রয়, তবে দেখি ক্রয় ডেবিট আর নগদান ক্রেডিট, সরি প্রদ ক্রেডিট, ক্রয় আর প্রদ। তো ক্রয়ের জন্য ওই মাইনাস, প্রদের জন্য এল প্লাস, তাহলে এল আর ওই সমান সমানের এক পাশে থাকে, সমান সমানের কয় পাশে থাকে? একই পাশে থাকে, একই পাশে, কাঠামো পরিবর্তন। এখানে কিন্তু হচ্ছে নিট। ওকে ফাইন, এটা হবে না। ব্যাংক থেকে উত্তোলন করলে নগদানটা ডেবিট, ব্যাংকের এক পাশে হয়, নগদান আমার সম্পদ, ব্যাংক আমার সম্পদ, একটা প্লাস একটা মাইনাস, এটাও হবে না। এইখানে কনফিউশন আছে, হ্যাঁ অবশ্যই তোমাদের এখানে বুঝতে হবে এই জায়গাটা কি সো মাচ ডিফিকাল্ট কিন্তু, হ্যাঁ। ভার্সিটি এখানে একটা প্যাচ দিয়েছে, নগদে ক্রয় করলে কি হয়? ক্রয় ডেবিট। অনেকের প্রশ্ন ভাইয়া তাহলে এখানে তো ওই মাইনাস আর নগদান ক্রেডিট, তাই এ মাইনাস, তাই এটাও তো অ্যান্সার হয়। হ্যাঁ, তোমার কথা আমি রাইট যে এটাও অ্যান্সার হয়, নেওয়া যায়, এটা অ্যান্সার নেওয়া যায়, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, এটা অ্যান্সার নেওয়া যায়। কিন্তু কিন্তু মনে রাখবা, যদি ধরে নাও, আমি আবার বলছি, এটা কিন্তু পারফেক্ট অ্যান্সার, কিন্তু এটা এক্সচেঞ্জেবল কিভাবে আমি বলছি, অপশন ভেদে কেন এটা নিলাম না। দেখো ক্রয় ডেবিট, আচ্ছা আমি যদি বলি নিত্য পদ্ধতিতে কি হবে, তাহলে ক্রয়ের জায়গায় কি লিখতে পারি? মজুদ। আমরা নিত্য অবিরত পদ্ধতি সম্পর্কে জানি, যারা জানি না আসলে তারা এখানে একটু কষ্ট হবে, মনে রাখবা। আমার মজুদ পণ্য পদ্ধতি দুইটা, একটা নিত্য আর কালীন, লিভবিত বা যায় না। নিত্যকালীনের ক্ষেত্রে তোমার ক্রয়ের জায়গায় মজুদ হবে, তার নাম হচ্ছে নিত্য পদ্ধতি। তাহলে মজুদ হলে কি হবে? মজুদটা সম্পদ এ প্লাস আর একটা নগদান এ মাইনাস। আর তুমি যদি মজুদ পদ্ধতি ধরো বা নিত্য পদ্ধতি, তখন এ প্লাস আর এ মাইনাস, তাহলে একদিকে পরিবর্তন। স্যার আমি এখানে কি ধরবো? দেখো এটা পরে কথা, প্রথম কথা, যদি এটাকে নিত্য বা মজুদ পদ্ধতিতে অ্যান্সার করার ট্রাই করো, তাহলে মজুদ ডেবিট আর নগদান ক্রেডিট, তাহলে একটা সম্পত্তি বাড়বে একটা সম্পত্তি কমবে, তাহলে বোঝাই যাচ্ছে এই দুটোই আমার অ্যান্সার হয় কিন্তু স্বাভাবিকভাবে। কিন্তু এইটাকে যখন আমার দুটোই প্রশ্ন অ্যান্সারে থাকবে, যেহেতু নিচে নেওয়ার অপশন নাই যে ক প্লাস ক, দেখতে হবে কোনটা বেটার। এটা কি এক্সচেঞ্জেবল? এটা এক্সচেঞ্জেবল মানে কি আমি মজুদ পণ্য দিয়ে এক্সচেঞ্জ করতে পারি, তো এইটা আমার বেস্ট অ্যান্সার, বেস্ট অ্যান্সার, বেস্ট অ্যান্সার। ছাত্র এখানে বলেনি মজুদ পদ্ধতিতে কোনটা হবে, স্যার যেহেতু বলেইনি, কিন্তু না বললেও অপশন ভেদে এটা বেস্ট অ্যান্সার। ক্লিয়ার? আমি বলতেছি এটা আনসার হবে না, হবে, কিন্তু দুইটা অপশনের ক্ষেত্রে বেস্ট অ্যান্সার এটা। ক্লিয়ার? আবার বলছি আমি এখানে অপশন ভেদে, আমি আবার বলছি বেস্ট অ্যান্সার হচ্ছে এটা। কেন জানো? এটা তো আমার নিত্য পদ্ধতি ধরে চেঞ্জ করা যায়, নিত্য পদ্ধতি ধরলে এ প্লাস আর এ মাইনাস, এটা তো কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না, তাহলে এটাই আমার কি নিট পরিবর্তন।
ওকে, এখানে একটু প্যাচটা তোমাকে বুঝতে হবে যে স্যার এটা তো এক্সচেঞ্জেবল, স্যার আমি কি সবসময় চিন্তা করবো? উত্তর হচ্ছে না। এখানে কি যেহেতু দুইটা অ্যান্সার হয়ে গেছে, তো এটা কি একটু এক্সচেঞ্জেবল? এটা এক্সচেঞ্জেবল না, এই জন্য পারফেক্ট অ্যান্সার নিতে হবে প্রথমটা। আশা করি ক্লিয়ার। কোনটি অপরিচলন ব্যয়? অপরিচলন ব্যয় মানে অনেক দিন পর পর হয়, ওকে, প্রতিনিয়ত দেখা যায় না যাকে, হ্যাঁ, তাকে বলা হয় অপরিচলন ব্যয়, মানে প্রতিনিয়ত হয় না যেটা, ঠিক আছে। দেখো এখানে কি বেতন কি একটা ব্যয় আছে, ওকে ফাইন, বেতন আছে, তারপর দেখো ভাইয়া এখানে কি অনাদি পাওনা আছে, ওকে ফাইন, অবচয় আছে, ওকে। দেখো তো তুমি নিজেই বলো এখানে জাস্ট কোন জিনিসটা প্রতিনিয়ত হয় আর কোনটা প্রতিনিয়ত হয় না। দেখো তো বেতন কি প্রতিনিয়ত দেওয়া হয়, ওকে প্রতিনিয়ত দেওয়া হয়। তারপরে কি আছে অনাদি পাওনা, এটাও কি তোমার যখন পণ্য বিক্রয় হয় প্রাপ্য হিসাব থাকে ঘটে হয়, ওকে ফাইন। অবচয় কি প্রতিনিয়ত হয়, কিন্তু ঋণের সুদটা কি তুমি প্রতিনিয়ত দিবা? নিজেই বলো তো ভাইয়া, ঋণের সুদটা কি প্রতিনিয়ত দিবা ভাইয়া? আসলে কিন্তু না। আমরা পরিচালন ব্যয়, মনে আছে পরিচালন ব্যয় যারা দেখায় তার নাম হচ্ছে পরিচালন ব্যয়, আর যারা অপরিচালন ব্যয় যা দেখায়, ওই যে অপরিচালন ব্যয় মনে আছে নিপুণ হবে এর সময় দেখাতাম, ইন্টারে আমরা করছি, 9, 10 করছি, তখন ঋণের সুদ, ওকে আমরা কি অপরিচালন ব্যয় দেখাইছি না? মানে এক কথায় আবার যদি বলে যে বিনিয়োগের সুদ, আচ্ছা একটা কথা বলো তো আমাকে, প্রদত্ত ঋণের সুদ আর প্রাপ্ত ঋণের সুদ পার্থক্য মনে রাখবা, প্রদত্ত ঋণ একটা বিনিয়োগ আর এটা সুদ হচ্ছে একটা আয়। আচ্ছা ওকে ফাইন, আসো প্রাপ্ত ঋণের সুদ কি তাহলে? প্রাপ্য ঋণের সুদ একটা কি কি প্রাপ্ত ঋণ একটা দায়, আর দায়ের সুদ একটা কি ব্যয়। ক্লিয়ার? দেখো তাহলে বলতে পারি আমরা সবাই এখানে প্রদত্ত প্রাপ্ত ঋণের সুদ, আমি যে ঋণটা নিয়েছি তার সুদ একটা ব্যয়, আর প্রদত্ত ঋণের সুদ যে ঋণটা আমি দিচ্ছি এটা অনেক একটা বিনিয়োগ, এটা একটা কি আয়। তাহলে প্রদত্ত ঋণের সুদ আয় আর প্রাপ্ত ঋণের সুদ ব্যয়। আর শুধু ঋণের সুদ বললে কি হবে মনে রাখবা, শুধু ঋণের সুদ বললে এটা একটা কি সাধারণত ঋণের সুদ হচ্ছে ব্যয়। ক্লিয়ার? আর শুধু ঋণও কি এটাও একটা দায়, শুধু ঋণ একটা দায়। ক্লিয়ার? ওকে ফাইন, প্রাপ্ত ঋণ আর শুধু ঋণ একই জিনিস, ঠিক আছে। এরপরে কোশ্চেনটা দেখার ট্রাই করো। 73 নম্বর কোশ্চেন, একটা ইন্টারেস্টিং কোশ্চেন, পড়ার ট্রাই করো একটু কাইন্ডলি। এখানে কি বলছে 73 নম্বর কোশ্চেন একটা ইন্টারেস্টিং জিনিস বলছে, ম্যাথ বলছে। ম্যাথটা কিন্তু কি দেখতে মনে হবে কঠিন, কিন্তু আসলে কঠিন না, জাস্ট দেখার ট্রাই করো একটু। বলেছে রবিন 1 জুলাই, তারিখটা খেয়াল করো, জুলাই 1 তারিখে 4 মাস, ওকে 9% হারে এত টাকার একটি নোট পাই, একটা নোট পাই আমরা, যে নোট পাই তার নাম প্রাপ্য নোট। এই নোটের দেয় তারিখ মানে কবে পরিশোধিত, মানে কবে দেওয়া হবে, তারিখ ও মোট সুদ, মানে এক কথায় তারিখ এবং সুদ বের করতে হবে। হ্যাঁ, প্রথম কথা যেই নোটটা আমরা পাই, আমরা পাইছি তার নাম প্রাপ্য নোট, আমরা যে নোট পাই তার নাম প্রাপ্য নোট, আর যে নোট পরিশোধ করি তার নাম প্রদেয় নোট। প্রথম কথা ক্লিয়ার? তাহলে যেই নোট পাই প্রাপ্য নোট, যেই নোট দিই তার নাম প্রদেয় নোট। ক্লিয়ার? ওকে, তাহলে নোটটা পাইছি, তাহলে পাইছি 9% হারে। দেখো তো এই টাকার উপর 9% করলে কত হবে? আমরা যদি 10% মানে একটা শূন্য বাদ, তাহলে 10% মানে 1000। আমি জাস্ট প্র্যাকটিসের জন্য করতেছি, একটু দেরি হবে, লং হবে, তুমি ইজিলি করতে পারো। আমি তোকে শিখাতে আসছি, এখানে কিন্তু শর্টে সলভ করা যায়, বাট আমি তোকে শিখাতে আসছি তাই ধীরে ধীরে সলভ করাচ্ছি। তো এটা 10% একটা শূন্য বাদ মনে রাখবা, তো 10% মানে একটা শূন্য বাদ, তাহলে 10 দিয়ে ভাগ দিলে, জাহিদ ভাইয়ের টেকনিক সারা জীবন মাথায় রাখবা, লাস্টের সংখ্যা দশমিক, তাহলে 10 দিয়ে ভাগ দিলে 100, দ্যাটস মিন 1% সমান 100। স্যার এটা কেমনে করলেন? এটাকে 1% বের করাটা খুব গুরুত্বপূর্ণ উইদাউট ক্যালকুলেটারে। যেমন যদি বলি 2000 টাকার উপর 1% করলে কত হবে? 10% মানে একটা শূন্য বাদ 200 ভাগ 10, লাস্টের সঙ্গে 100 দশমিক, তাহলে 20 হবে। তাহলে আলটিমেটলি যখন তুমি পার্সেন্টেজ গুলো পেরে যাওয়া তখন তোমার আর এইগুলা ঝামেলা কি হবে না। তাহলে তোমাকে কি করতে হবে? এই দেখো তোমাকে যেটা করতে হবে, এটা 10% করলে কত হবে? ওকে একটা শূন্য বাদ 1000, 1% কত? লাস্টের সংখ্যা দশমিক 100, তাহলে 1% 100 যদি হয় লাগবে 9%, তাহলে 900 টাকা হবে 9%। এই যে ক্যালকুলেশনটা করলাম তাহলে লেখাও লাগবে না, কারণ তুমি আগে থেকে শিখে যাচ্ছ, রাইট? এভাবেই তোমাকে আগে থেকে শিখতে হবে, তাহলে তুমি পরীক্ষা হলে সুপার ফাস্ট হয়ে যাবা। তো 900 টাকা পাইছে কি আমি 9% সুদ, তাহলে আমি সুদ পাইছি হচ্ছে 900। কিন্তু এখানে বলছি 1 জুলাই তারিখে 4 মাস। এখন আসো তো জুলাইয়ের 1 তারিখে থেকে তুমি 4 মাসের জন্য দিছো, এখন তুমি নিজে বলো এই যে সুদটা তুমি ধরছো 900 টাকা পাইছো যে কোনো টাকার উপরে, ধরো তুমি একটা র্যান্ডম টাকার উপরে সুদ ধরছো, তাহলে র্যান্ডম টাকার উপরে সুদ ধরো, ভালো করে খেয়াল করতে ট্রাই করো, যে কোনো র্যান্ডম টাকার সুদ ধরে পুরো বছরের সুদ পাওয়া যায়, তো এটা হচ্ছে কি 12 মাসের সুদ। কেন ভাইয়া? এখানে তো বলা তারিখ, আর ভাই তারিখ তো ধরতে হবে, বাট এখানে তো কি এই মোট টাকার উপরে 9%, দ্যাটস মিন এটা পুরো বছরের সুদ। তো আমাকে কি করতে হবে? 900 ভাগ 12 দিতে হবে, তাহলে 1 মাসেরটা পাবো, আমার লাগবে 4 মাস, এই যে 4 মাস, 4 মাসটা পরে বের করো। আবার বলছি 900 ভাগ 12 দিলে 1 মাস পাবো, আমি কিন্তু ডিটেল বুঝাচ্ছি। তো 900 ভাগ 12 দাও, তাহলে আমি 1 মাস এখানে পাবো, তাহলে 1 মাস যা পাবো তার সাথে গুণ করবো কি 4 মাস। ক্লিয়ার? আবার বলছি 900 ভাগ কি 12 দিলে আমি পাবো কয় মাস? 1 মাস, তখন আমি 4 দিয়ে গুণ দিতে পারবো। ক্লিয়ার কথা? 900 ভাগ 12 দিলে আমি কি 1 মাস পাবো, তারপর আমি 4 দিয়ে গুণ দিতে পারবো। ক্লিয়ার ভাইয়া? তাহলে 4 দিয়ে পরে গুণ দেবো, আগে আমি 900 ভাগ 12 বের করি। দেখো তো এই ক্যালকুলেশন গুলো আমি ডিটেলস করাচ্ছি, তোমাকে আমি শর্টও শিখাবো।
912 মধ্যে কয়বার যায়? আমি যদি বলি 12 যদি তোমার 900 মধ্যে 100 বার যায়, 1200 হয় না। 12 গুণ হচ্ছে 100, 1200 হয় না। তাহলে 12 গুণ 100, 1200 হয় না। তাহলে 12 গুণ 90 দাও, 90 দিলে কত হবে? 90 গুণ হচ্ছে 12, সরি 90 গুণ 12, তার মানে কি ভাইয়া 90 অল্প একটু কম, তাও হয় না। ওকে ফাইন। তাহলে আমি যদি বলি 80 দিলে কয়বার যায়? তাহলে 80 গুণ 12, 80 গুণ 10 হচ্ছে 800, আর 8 দুগুণ 100, তাও হয় না, তাই না ভাইয়া? 8 দুগুণ 160, হয় না। এন্ড তুমি বলছো ভাই কেমনে বুঝবো হয় না? ওকে, তোমাকে আমি শিখাচ্ছি। দেখো, তুমি ধরো যে 80 বার যদি যায় তাহলে কত হবে? 100 বার গেলে তো 100 গুণ হচ্ছে 12, 1200 হয় না। 90 বার গেলে হচ্ছে না, তাহলে আমি 80 বার কি হবে কিনা? তাহলে 80 গুণ 12, ওকে ফাইন, হবে কিনা দেখো, তুমি নিজে গুণ করে দেখতে পারো হয় কিনা। একটু বেশি হয়ে যায়, তুমি দেখো। ওকে, 80 গুণ 10 কত হয়? 800। 80 গুণ 10, 12 মানে কি এখানে 10 আছে না ভাইয়া? 800। আর 80 গুণ 2 কত? 160, দেখছো 960। কোথায় বুঝতে পারছো? ইট ইজ দ্য ইম্পর্টেন্ট যে তুমি কিভাবে নিজেকে ক্যালকুলেট করছো। ওকে, তাই 160, তাহলে 960, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি 70 বার করি, ধরো জাস্ট আমি প্র্যাকটিস করতেছি, তোমার বড় মনে হচ্ছে, আমি কিন্তু পরে তোমাকে সহজে করাবো। তাহলে 70 গুণ হচ্ছে 12, দেখি 70 গুণ 10 700, আর 70 গুণ 2 140, তাহলে 840। একটু কি হয়ে যাচ্ছে? একটু কি কম হয়ে যাচ্ছে, তার মানে 840 হচ্ছে, তার মানে আর 60 দরকার। ও 60 দরকার, তার বোঝায় তাহলে 75 বার যাবে। ইয়েস, 100%। 70 আর হচ্ছে 80 মাঝখান, রাইট? তাহলে 75 বার 100%। 75 গুণ হচ্ছে 12, তাহলে 75 গুণ হচ্ছে 12 কেমন হয় দেখো তো ভালো করে। এখানে 10 আছে না ভাইয়া? তাহলে 75 গুণ 10 750, আর এখানে 2 আছে, তাহলে 2 আর 75 কত? 150। এই যে ক্যালকুলেশনের মাস্টার মাইন্ড 900। ক্লিয়ার? আমি আবার বলতেছি, এক্সাম হলে তোমাকে এই ক্যালকুলেটর ছাড়া যারা পড়ে তারাই কিন্তু গেইনার। আমি শর্টও করাবো, তোমাকে ডিটেলস করাচ্ছি কিন্তু আমি। দেখো, তাহলে 75 বার যায়, তাহলে 75 বার যদি যায়, 4 মাসে কত? কোনো ঝামেলা আছে? নাই ঝামেলা, কিন্তু এই একটা জায়গায়, কোথাও ঝামেলা নেই, একটা জায়গায় ঝামেলা বাজায় রাখছে। তাহলে 75 4 বার, ডাবল যায় 150, 75 ডাবল 150, আর 4 গুণ হচ্ছে 300। এটা ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার হইছো? ক্লিয়ার? তুমি ক্যালকুলেশন না পারলে আবার দেখবা, আর আমি তোমাকে শর্টে করাবো, এটা নিয়ে তোমার কোনো টেনশন কি নাই। ওকে, প্রথম কথা, মোট সুদ 300। ক্লিয়ার? তাহলে মোট সুদ হচ্ছে 300 টাকা। ক্লিয়ার? ওকে, এবার আসো, এখন তোমাকে এখানে বলছে যে ভাইয়া তুমি কতদিন, ওকে কতদিন, কত তারিখ থেকে সুদ পাবা, রাইট? তারিখ বলছে এখানে। ক্লিয়ার ভাইয়া? এটুকু তুমি তো ক্লিয়ার হইছো না? আলটিমেটলি মূল ব্যাপারটা হচ্ছে এটাই যে ভাইয়া তুমি সুদের যে তারিখটা, ওকে এটা পর, আগে তুমি টাকা ক্লিয়ার। 300 300। এবার আসো কোনটা হবে তাহলে। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে জুলাই তারিখ, জুলাই মাস, রাইট? তাহলে জুলাই ধরতে হবে, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর। এখন আসো তো ভাইয়া, জুলাই অগাস্ট সেপ্টেম্বর 4 মাস, তাহলে জুলাই 7, অগাস্ট 8, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে এখানে অক্টোবর কি 31 হবে? 31, অক্টোবর 31 নাই, তাহলে অক্টোবর 31 যা কথা, নভেম্বর 1 সে কথা। সেপ্টেম্বর 1 হবে না, কারণ কি সেপ্টেম্বরে 1 তো অল্প তারিখ হয়ে যায়। 4 মাস না ভাইয়া? 4 মাস বলছেন, 4 মাস জুলাই থেকে 4 মাস পর হচ্ছে অক্টোবরের 31 বা নভেম্বরের 1 শেষ। এইটা আসো, এখন আসো আমি অল্প ইজিতে তোমাকে কেমনে করাবো এটাও তো দেখা দিচ্ছি। তুমি কিন্তু দুইটা ওয়েতে করতে পারো। দেখো, একেতে 9% করো, এই এত টাকার উপর 9%, 10% করলে 1000, 9% কত হবে? 1% 100, 9% 900। ওকে, প্রথম স্টেপ ক্লিয়ার। তাহলে 900 4 মাস, তাহলে 900 ভাগ 12 গুণ 4, এইটাই তোমার জন্য কঠিন। আর কিছু 900 ভাগ 12 দিলে কত হয়? তুমি যদি ক্যালকুলেশন করতে পারো, ওকে যেরকম আমি করছি 70 বার 80 75 বার। ভাই এটাই তো কঠিন। হ্যাঁ রে ভাই, এটাই তো কঠিন, আর তো কোনো সহজতা নাই। হয়ে গেল। 900 ভাগ 12 গুণ 4 কত হবে? 300। হয়ে গেল আনসার শেষ। এই যে 300, তাহলে 4 মাস পরে যে নভেম্বর। তাহলে মূলত কঠিন কোনটুকু? এই যে এটাই। এখন এই ক্যালকুলেশন যত দ্রুত পারবা মুখে মুখে তত দ্রুত তুমি অ্যান্সার করতে পারো। এখন এটা তোমার হাতে ভাইয়া, এটা করতে করতে মুখস্থ হবে। বুঝতে পারছো কি বলছি? আমি তোমাকে এই যে বিভিন্ন ওয়েতে শিখাইলাম, এই টেকনিক গুলো যদি মাথায় রাখো, তুমি অন্য ম্যাথ নিজের দক্ষতা অনুযায়ী পারবে। এন্ড ডিপেন্ড করতে সম্পূর্ণ তোমার উপরে, তুমি এই ক্যালকুলেশনটা জব্দ করবা কিনা। ঠিক আছে ভাইয়া? আসো, ম্যাথ কিন্তু সহজ, ক্যালকুলেশন গুলো একটু হার্ড। আসো, উদাহরণ ক্যালকুলেটারে এগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। মূলধন তহবিল নির্ণয়ে কোনটি বিবেচিত হয় না? তাহলে মূলধনের মধ্যে কোনটি থাকবে না? আসলে এটা বলছে যে এক কথায় মূলধনের মধ্যে কোনটি থাকবে না, মানে মূলধন তহবিল বা মূলধন নির্ণয়ের ক্ষেত্রে। এটা হচ্ছে অবশ্যই প্রতিষ্ঠান থেকে। প্রথম কথা এটা হচ্ছে কোথা থেকে? অবশ্যই প্রতিষ্ঠান থেকে এসেছে। দেখো তো অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া কি? আমি বলতে ভাইয়া অগ্রিম ভাড়া আবার কি? আমরা যখন বিগত বছর অগ্রিম ভাড়া, এটা থাকে না? থাকে কিন্তু। দেখো অগ্রিম ভাড়া, তারপরে কি আছে এখানে ভালো করে দেখো, বেতন বেতন, ওনাদের চাঁদা, হ্যাঁ বিগত বছরে এগুলো কিন্তু থাকে প্রথম বছর। কিন্তু আয় ব্যয় তো থাকে না রে ভাই, আয় ব্যয় থাকে না। সম্পদের দায় থাকে মূলধনের ক্ষেত্রে। হ্যাঁ, এক কথায় সম্পদের দায় থাকে প্রত্যেকটা। ওনাদের চাঁদা মানে কি? বকেয়া চাঁদা, বকেয়া আয়, এটা দায়। সরি, এটা সম্পদ, বকেয়া আয়। ওকে, কিন্তু চাঁদা আয়, শুধু চাঁদা একটা আয়।
তাই শুধু আয়ত আর মূলধন তহবিলে থাকে না, তাই না? শুধু আয়ত আর মূলধন তহবিলে কি থাকে না, এটা তো হবে না, বুঝতে পারছো? চাঁদা আয়, তারপর যেগুলো থাকে এবারে তোমার অনুদান, অনুদান পাইছি আমি, অনুদান এটা প্রাপ্তি, তারপরে থাকতে পারে হচ্ছে তোমার কোনো কর, কর একটা ব্যয়, হ্যাঁ, তারপর হচ্ছে আয় কর, এগুলো থাকে না, এগুলো সাধারণত ছোটখাটো ব্যয় আর কি। দেখো বলতে কোন মূলধনের অংশ, মূলধনের অংশ মানে কি মূলধন নির্ণয়ের সময় লাগে আর কি। কি আছে, মূলধন সঞ্চিতি আছে, সংরক্ষিত মূলধন আছে, সংরক্ষিত তহবিল, সাধারণ তহবিল আছে। আচ্ছা মনে রাখবা এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মূলধনের অংশ। এই কোশ্চেনটা হচ্ছে সেকেন্ড পেপারে 5th চ্যাপ্টার থেকে। ওকে, সেকেন্ড পেপারে কোন চ্যাপ্টার থেকে ভাইয়া? 5th চ্যাপ্টার থেকে। ক্লিয়ার? ওকে গাইস, তাহলে ভাইয়া এটা হচ্ছে 5th চ্যাপ্টার থেকে। মূলধন অংশ কি কি একবারে শিখো। সংরক্ষিত মুনাফা থাকে, হ্যাঁ, সংরক্ষিত মুনাফা বা নিট মুনাফা, নিট মুনাফা, ওকে, নিট মুনাফা, ওকে। তারপরে সংরক্ষিত মুনাফা থাকে, তারপরে সংরক্ষিত মূলধন, সংরক্ষিত মূলধন, ওকে ফাইন। অবন্টিত মুনাফা, নিট মুনাফা, সংরক্ষিত মুনাফা রাখতাম অবন্টিত মুনাফা, অবন্টিত মুনাফা, অবন্টিত মুনাফা থাকে, ঠিক আছে, ওকে। লভ্যাংশ, লভ্যাংশ, ওকে, লভ্যাংশ থাকে। মানে এই আইটেম গুলো সব থেকে বেশি হিট করে আর কি। এই সংরক্ষিত মূলধন, এটা ভেরি ইম্পর্টেন্ট, নট কোনো তহবিল কিন্তু আসবে না, ঠিক আছে, ওকে ফাইন। আর মূলধন সঞ্চিতি কিন্তু আমরা পড়ছিলাম না, শেয়ার যখন বাজেয়াপ্তকরণ করা হয়, এই বাজেয়াপ্ত শেয়ার উদ্বৃত্ত এখানে স্থানান্তর হয় এবং এখান থেকে বোনাস শেয়ার প্রদান করা, অনেক এখানে আইটেম আছে আর কি মূলধন সঞ্চিতি, ঠিক আছে। বাট আমার মূল আইটেম হচ্ছে কি থাকে, এই যে সংরক্ষিত মূলধনটা কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে, এটা তোমাদের জন্য জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ওকে ফাইন। এবং এটা ভবিষ্যতের জন্য আসলে ব্যবহার করা হয়, ক্লিয়ার? ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয়, ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয় এই সংরক্ষিত মূলধনটা, ওকে, ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয়। আসো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান মনে রাখবা, এর উদ্দেশ্য কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর উদ্দেশ্য কি? মনে প্রথম উদ্দেশ্য কেন? ব্যয় নিয়ন্ত্রণ, ওকে। যদি কখনো পরীক্ষায় ব্যয় নিয়ন্ত্রণ না থাকে, ব্যয় নির্ধারণ থাকলে এটা দিব, ক্লিয়ার? যদি পরীক্ষাতে ব্যয় নিয়ন্ত্রণ না থাকে, ব্যয় নির্ধারণ দিতে পারবো, ক্লিয়ার? দুটো থাকলে এটা অ্যান্সার পাবে, হ্যাঁ, ওকে ফাইন। ব্যয় নিয়ন্ত্রণ হচ্ছে প্রথম প্রধান উদ্দেশ্য, ক্লিয়ার? প্রথম প্রধান উদ্দেশ্য, এটা না থাকলে এই উদ্দেশ্য খুঁজবো, এটা প্রথম প্রধান উদ্দেশ্য, এটা দুইটা অ্যান্সার থাকলে কিন্তু আগে এটার প্রাধান্য পাবে, শেষ। ওকে, এগুলো জাস্ট কোশ্চেনটা হচ্ছে কি জানো, মুখস্থ বিদ্যা টাইপের কোশ্চেন, একটু বুঝতে হয় আর কি। মুদ্রাস্ফীতি, দাম বাড়ছে, যে ভাতা দিতে হয় তাকে কি বলে? মানে মুদ্রাস্ফীতি, পণ্যের মূল্য দাম বাড়ছে, মানে এক কথায় বাজারে সবকিছুর কি বেড়ে গেছে? দাম বেড়ে গেছে। দেখুন বাজারে দাম বেড়ে গেলে যারা কর্মীরা আছে এরা কিন্তু কি কিন্তু খাইতে পারবে না, তো ওদের ইনস্ট্যান্ট খাবারের জন্য বা ভালোর জন্য মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা যখন পণ্যের মূল্য বাড়বে, দাম বাড়বে বাজারে, তখন এই ভাতাগুলো দিতে হয়, ঠিক আছে। নট জাস্ট সিম্পল, ওকে, নট জীবিকা টিপে এগুলো, মহার্ঘ ভাতা দিতে হয় কখন? যখন কি পণ্যের দাম বেড়ে যায় বাজারে, তখন আসলে মহার্ঘ ভাতা দিতে হয়, ঠিক আছে। মুদ্রাস্ফীতি আর এক নাম কি? মূল্যস্ফীতি, মূল্যস্ফীতি, মূল্যস্ফীতি আর নাম কি? দাম বৃদ্ধি, ওকে, দাম বৃদ্ধি। আর এর বিপরীতটা কি জানো? দাম কম, দাম কম বা মূল্য সংকোচন, ওকে, বা মুদ্রা সংকোচন, মুদ্রা সংকোচন, ক্লিয়ার? মুদ্রাস্ফীতি মানে মূল্যের মূল্য বৃদ্ধি, মানে বাজারে কি হয়েছে? বাজারের পণ্যের মূল্য দাম বেড়ে গেছে, ওকে। একটি হিসাবে যে 60 টাকা, এই কোশ্চেনগুলো অনেক রিপিটেড কোশ্চেন, ভুল পাশে বসানো হয়েছে, মনে রাখবা যখন ভুল পাশে বসানো হয়, ধরো এই পাশে বসানো কথা 60 টাকা, ভুল করে এই পাশে বসাইছো, ফার্স্ট কাজ মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ, দেখো এইটা আগে এই পাশে বসানো, এই পাশে ভুল করছো, এই ভুলটাকে আগে কি করতে হবে? মাফ করতে হবে। তাহলে মাফ করতে গেলে কি করতে হবে? 60 লিখলাম নিচে, তাহলে মাফ করতে গেলে 60 যে লিখছি, এটা মাফ করছি, এবার দেখো এটা লিখার কথা, তাহলে এটা আবার লিখে দেবো, শেষ। তাহলে 60 আর 60 120, ওকে। আগে ভুলটাকে কি লিখতে হবে, তারপরে মাপ, মানে ভুলটা মাপ করতে তারপর সঠিকটা লিখতে হবে, ঠিক আছে। এখন আসো, যদি বলে ভুল পাশে দুইবার লিখছো, তাহলে কি করতে হবে জানো? এই যে ভুল পাশে 60 আর 2বার লিখছো না, দুইবারই মাফ করে দাও, দুইবারই মাফ করে দাও। এবার সঠিক লেখার কথা এই যে না, এই সঠিকটা লেখো, বুঝতে পারছো? যদি বলতো ভুল পাশে 60 জায়গায় লিখছো 70, 70 এই 70 মাফ কর, যা লিখবো তা মাফ করবো। এরপর লেখার কথা কত? ধরো এই পাশে 60 লেখার কথা, ভুল করে 170 লিখছো, তাহলে এই 60টা আবার লিখবো, শেড 60 আর 70 130, আর যা ভুল করবো তা লিখবো আগে, তা সংশোধন করবো, তারপরে কি লিখবো? সঠিকটা লিখবো, শেষ। তাহলে অ্যান্সার হচ্ছে 120 কিন্তু এটা, ঠিক আছে। আসো, বলেছে কোনটি চলতি সম্পদ নয়, এই 9টা স্টুডেন্টরা ভুলে যায়। চলতি সম্পদ, এটা ইজি একটা কোশ্চেন, চলতি সম্পদ নয় কোনটি, এটা জাস্ট আশা করি সব স্টুডেন্ট আসলে পারবে, এটা অনেক কঠিন একটা কিছু নেই। চলতি সম্পদ, চলতি দায়, এই কোশ্চেন গুলো আসলে একবার জাস্ট কি স্টুডেন্টদের কি ইজি করার জন্য দেওয়া হয়, বা হচ্ছে একেবারেই কি বলে তাদেরকে জানার জন্য দেওয়া হয়, ঠিক আছে, ওকে। চলতি সম্পদ নাই। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা তো দীর্ঘমেয়াদী সম্পদ বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আরে ভাই স্বল্পমেয়াদী বিনিয়োগ এটা একটা চলতি সম্পদ ধরা যায়, কিন্তু এটা তো দায় এক প্রকার। প্রদ 3 প্রকার, প্রদ হিসাব, প্রদ বিল, একটা প্রদ নোট, ওকে। এটা মাথায় রাখবো, এই দুটো হচ্ছে লিখিত দলিল, এই দুটো কি?
লিখিত দলিল, আর এটা হচ্ছে কি জানো মৌখিক দলিল। ক্লিয়ার? এটা হচ্ছে মৌখিক দলিল, এটা হচ্ছে লিখিত দলিল, এটা মৌখিক দলিল। ঠিক আছে? পদবিল। আবার নোটও 3 প্রকার, প্রাপ্য সব 3 প্রকার, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, প্রাপ্য দলিল, প্রাপ্য বিল। এই বিল আর নোটটা হচ্ছে কি তোমার লিখিত, আর প্রাপ্য হিসাব হচ্ছে কি মৌখিক। আসো, অবচয় এক প্রকার কি? অবচয় এক প্রকার হচ্ছে কি জানো? বন্টন প্রক্রিয়া। কি বন্টন প্রক্রিয়া? ব্যয় বন্টন প্রক্রিয়া, নট মূল্য বন্টন। ইম্পর্টেন্ট। অবচয় এক প্রকার ব্যয়, এই ব্যয়কে বন্টন করে একাধিক বছরের মধ্যে। কারণ অবচয়টা কি একাধিক বছরের মধ্যে নিজেকে বন্টন করে দেয়। ক্লিয়ার? নট ক্রয় মূল্য। হ্যাঁ, ক্রয় মূল্য বন্টন থাকলো কি অ্যান্সার দেওয়া যায়। ব্যয় বন্টন, ক্রয় মূল্য বন্টন, ক্রয় মূল্য তো এক প্রকার ব্যয়। ঠিক আছে? দিয়ে অ্যান্সার দেওয়া যায়। বুঝতে পারছো? এটা একটা ব্যয় বা ক্ষতিও বলা যায়। ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে ব্যয় বন্টন প্রক্রিয়া। এবং এই অবচয়টা কি জানো? এক প্রকার অনগত লেনদেন। এবার একটা প্রশ্ন আছে, অস্পর্শনীয় লেনদেন, অস্পর্শনীয় লেনদেন। এবং অবশ্যই ধরা হয় কারোর উপর জানো স্পর্শনীয় স্থায়ী সম্পদ, যে সম্পদগুলো স্পর্শনীয়, আসবাবপত্র, দালান কোঠা, এগুলো আর কি। ঠিক আছে? আর অস্পর্শনীয় যে স্থায়ী সম্পদ আছে, অস্পর্শনীয়, তারপর ধরো অবলোপন, অবলোপন। আর যে প্রাকৃতিক সম্পদ আছে তারপর ধরো অবক্ষয়। ঠিক আছে? অস্পর্শনীয় কি সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, এগুলোর উপর অবলোপন। হ্যাঁ, এই অবলোপনটা, অবক্ষয়টা সবই কি অস্পর্শনীয় সম্পদ, এই অস্পর্শনীয় সম্পদ ধরা হয়। ঠিক আছে? আর অবলোপন, অবক্ষয় আর অবচয় তিনটাই অনগত লেনদেন এবং তিনটা অদৃশ্যমান লেনদেন। এখান থেকে প্রশ্ন হয় কিন্তু বারবার। আসো, বলেছে কোনটি কি লেনদেনের প্রমাণপত্র নয়? প্রমাণপত্র নয় মানে কি? লেনদেনের ক্ষেত্রে কি কাজ করে না আর কি। ঠিক আছে? ওকে, লেনদেনের ক্ষেত্রে কি করে না? প্রমাণপত্র, লেনদেনের জন্য আসলে কাজ করে না। এখানে দেখো চালান আছে, ক্যাশ মেমো আছে, এগুলো একদম বেসিকের কোশ্চেন। তোমরা এইচএসসি থেকে পড়াশোনা এগুলো আসো। ওকে, কি থেকে পড়ছো? এইচএসসি থেকে কিন্তু পড়াশোনা। তাহলে এখানে আলটিমেটলি লেনদেনের প্রমাণপত্র নয় বলেছে। তাহলে দেখো তো, তুমি জাস্ট নিজের থেকে দেখো তো প্রত্যেকটা আইটেম কি তোমার কাছে পরিচিত। ওকে, ক্লিয়ার? প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা আইটেম কি? ওকে ফাইন, প্রত্যেকটা আইটেম তোমার কাছে কি পরিচিত। বুঝতে পারছো? ওকে ফাইন। এবার আসো এই জায়গায় খুব ভালো করে দেখো, কোশ্চেনটা 81 নম্বর এসেছে। ওকে ফাইন। এখানে তাহলে লেটার অফ ক্রেডিট এটা কি আসলে? লেটার অফ ক্রেডিট কি মানে আমরা অনেকে জানি, কিন্তু লেটার অফ ক্রেডিট কোন কাজে লাগে আসলে? এটা হচ্ছে তোমার আন্তর্জাতিক বাণিজ্যিক কাজে লাগে। তাহলে দেখো তো, চালান কি কোনো ক্রয় বিক্রয় কাজে লাগে। ডেবিট নোট কি কাজে লাগে? ডেবিট নোট আমার কাজে লাগে সেজন্য। ওকে ভাই, কোনো পণ্য ফেরতের জন্য ডেবিট নোট। চালান ধারে ক্রয় বিক্রয়ের দলিল। হ্যাঁ, মনে রাখবে ধারে ক্রয় বিক্রয়ের জন্য। ডেবিট নোট কি ক্রয় ফেরতের জন্য। ওকে, ক্রয় ফেরত গুলো এখানে থাকে। ওকে, ভাউচার, ভাউচার কাজে নগদে বিক্রয়ের জন্য, নগদে ক্রয় বিক্রয়ের জন্য। নগদে ক্রয় বিক্রয়ের দলিল হচ্ছে ভাউচার। এখন এই ভাউচার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এটা হচ্ছে ক্রয়, একটা হচ্ছে ক্রেডিট ভাউচার হচ্ছে বিক্রয়। ওকে, আর এই ক্রয় ফেরত দেখে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়। এখানে ক্রয় চালান আছে, বিক্রয় চালান আছে, ওই ক্রয় চালান দেখে ক্রয় জাবেদা, বিক্রয় চালান দেখে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। আর চালান প্রস্তুত করে কি? প্রস্তুত করে আমাদের বিক্রেতা সাহেব। ঠিক আছে? আর ধারে ক্রয় বিক্রয়ের দলিল। আর এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার হয়, এলসি বলে, যার পূর্ণ হচ্ছে লেটার, এলএটিএল, লেটার অফ ক্রেডিট। এই লেটার অফ ক্রেডিট বাংলা, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ইংলিশ নাম, লেটার অফ ক্রেডিট। বুঝতে পারছো? এলসি, এলসি হচ্ছে তোমার আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কাজে লাগে। এখানে দেওয়া সেটা আর প্রমাণপত্র নয়। আসো, নগদ এত টাকা এবং এত টাকার কি একটা ব্যক্তিগত ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে মূলধন হিসেবে কত টাকা যাবে? ব্যক্তিগত একটা ঋণ আছে এখানে। দেখো তো, তুমি একটা বিজনেস শুরু করছো, একটু নিজে দেখা ট্রাই করো। সবই যে আমার সলভ দেখতে হবে তাও কিন্তু না। তাহলে তুমি যখন সলভ করছো, ওকে ফাইন, তাহলে এখন এই ক্ষেত্রে ব্যক্তিগত ঋণ, আচ্ছা ব্যক্তিগত ঋণ, আর ব্যক্তিগত যে ঋণটা তুমি নিছো, আসলে কি ব্যক্তিগত কিছু তোমার নিজে পার্সোনাল নিছো? হ্যাঁ, তুমি নিজে নিছো, তুমি নিজে বলো, তুমি নিজে ইউজ করতেছো, এটা কি ব্যবসায়ের জন্য আমার কোনো ইফেক্ট পড়বে? আমাকে নিজের থেকে বলো তো। তাহলে ভাই দেখো তো, তুমি নিজের থেকে বলো মূলধন হিসেবে ক্রেডিট কত, তাহলে ইফেক্ট পড়বে কিনা। দেখো এই জায়গায় তুমি মূলধন কত, তোমার অ্যাসেট কত, তুমি এটা তো ঋণ। ওকে, বাট মূলধনটা কত? হ্যাঁ, তুমি ঋণ, ঋণ যদি তুমি ব্যবসা হিসেবে নিজে নাও বা তুমি দাও, বেরোটা আলাদা, কিন্তু মূলধন কত? ঋণ তো কখনো মূলধন হতে পারে না, এক কথা মানে বাংলা ভাষায় ঋণ কখনো মূলধন হতে পারে না। তা ঋণ যদি মূলধন না হয়, তাহলে এখানে ক্রেডিট কত হবে? এই 25,000 টাকায় কি এটা ক্রেডিট। ক্লিয়ার ভাইয়া? 25,000 টাকায় কি ক্রেডিট, এই শেষ, এটাই আমার মূলধন। বুঝতে পারছো? তাহলে 25,000 টাকায় আমার কি ক্রেডিট, এটা আমার কি মূলধন। ক্লিয়ার? বুঝতে পারছো? এই 25,000 টাকায় কি ক্রেডিট। আসো দেন, তারপরে তুমি দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা, বাজেট কিসের সংখ্যাত্মক প্রকাশ? আমরা সবাই জানি বাজেট হচ্ছে কি কিসের প্রকাশ? আমরা যে পরিকল্পনা করি, আমরা যে সামনে কি করব। ওকে, আমরা একটা জিনিস পড়েছিলাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে? পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশে কি বলে? এই কোশ্চেনটা সবার খেয়াল আছে যে পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশে বাজেট বলে, এরকম কিছু কিন্তু আমরা পড়েছিলাম, মনে আছে সবার? তাহলে পরিকল্পনা কি ভবিষ্যৎ নিয়ে কাজ করে না? তাহলে কি অ্যান্সার কি হবে? এই ভবিষ্যৎ পরিকল্পনা। বুঝতে পারছো? তাহলে এক কথায় পরিকল্পনা তো ভবিষ্যৎ নিয়ে কাজ করে, অতীত নিয়ে কাজ করে, ভবিষ্যৎ নিয়ে কাজ করে, অ্যান্সার হচ্ছে ওটা।
বুঝতে পারছো? আসো, এই বাজারের ক্ষেত্রে বাজারে আবার কোন পরিকল্পনা? ম্যানেজমেন্টের ক্ষেত্রে একাত্মক পরিকল্পনা, এটা ম্যানেজমেন্টে চলে যাওয়া যাবে না, হ্যাঁ, এটা একাত্মক পরিকল্পনা আর কি। আসো, এখানে বলছে প্রত্যাখ্যান চেক। ওকে, এর আরেক নাম কি? এটা এনএসএফ চেক। এই চেক কেন? আরেক নাম কি? অমর্যাদাকৃত চেক। অমর্যাদাকৃত চেক বা ব্যাংক হতে ফেরত। কেন ফেরত হয়? চেকের টাকা না থাকলে, চেকে কোনো ছিঁড়া হলে, হ্যাঁ, এরকম কোনো কিছু হলে। ডিসঅনার চেক, ডিসঅনার। এখানে এই নামগুলো তোমাকে কেন বললাম? তোমার এক্সামে কাজে লাগবে। কোনটি বৃদ্ধি পাবে? ওকে ফাইন, চেকটা কি ফেরত হয়েছে? চেকটা যখন ব্যাংকে জমা হয়েছিল কি হয়েছিল? ব্যাংক ডেবিট, ব্যাংকে জমা হলে ব্যাংক ডেবিট হয়েছিল। ওকে, প্রাপ্য হিসাব ক্রেডিট হয়েছিল যখন ব্যাংকে জমা হয়েছিল। এখন কি উল্টে যাওয়ার চেকটা? এখন বলতে হবে ভাই চেকটা তাহলে আমি কেমনে বুঝবো প্রাপ্য হিসাব দিছিল? ভাই কোন চেকটা ফেরত হয় মনে রাখ, যে চেকটা প্রাপ্য হিসাব দেয়। এখন তুমি কি কখনো তোমার চেক, খারাপ চেক কি ব্যাংকে জমা দিবা না? তার মানে এই চেকটা কার? প্রাপ্য হিসাব। এই জন্য এই জন্য ব্যাক আসবে, ফেরত হবে, তাহলে যাবে কি উল্টে যাবে, প্রাপ্য ডেবিট আর ব্যাংক ক্রেডিট। তাহলে যখন জমা হয়েছিল এটা জমা, এটা ফেরত, ফেরত হলে প্রাপ্য হিসাব ডেবিট, তাহলে প্রাপ্য হিসাব প্রাপ্য বৃদ্ধি পাচ্ছে। বা বলতে পারে কোনটি বৃদ্ধি পাবে বা কোনটি ডেবিট হবে, একই অ্যান্সার। ক্লিয়ার? কোনটি বৃদ্ধি পাবে অথবা কোনটি কি প্লাস হবে। বুঝতে পারছো ভাইয়া? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আশা করি তোমার এখানে কোনো সমস্যা কি থাকবে না। যদি বলতো কোনটি হ্রাস পাবে, হ্রাস পাবে, তাহলে অ্যান্সার কি হতো বলো? হ্রাস পাওয়ার বললে অ্যান্সার তো ব্যাংক। অথবা কোনটি ক্রেডিট হবে, অ্যান্সার ব্যাংক। অথবা জাবেদাও পরীক্ষা চাইতে পারে, এটা মাথায় রাখবা। ওকে, এখন এই চেকটা কি কেন বলতেছি প্রাপ্য হিসাবের চেক? কারণ তোমার চেক কখনো তুমি খারাপ দিবা না, তাই এটা প্রাপ্য হিসাব দিয়েছিল। কারণ ও দিতে পারে, তুমি কখনো খারাপ চেক দিবা না, বা তোমার চেক ফেরত হওয়ার সম্ভাবনা খুবই কম। দালান কোঠার সম্প্রসারণ ব্যয়। সম্প্রসারণ মানে কি? অনেক কি কাজ করা হয়েছে, এটা অনেক দিন পর পর, অনেকদিন পর পর, এটা বড় ব্যয়। বড় সড়ো ব্যয়কে বলে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়, এই যে মূলধন 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 জাতীয় ব্যয়। ওকে ক্লিয়ার? নট বিলম্বিত, এটা মূলধন জাতীয় ব্যয়। বিলম্বিত মূলধন ব্যয় কোনগুলা? ওই যে প্রাথমিক খরচ, সকল অগ্রিম ব্যয়, অবলারি কমিশন। ওকে, অপশনে প্রাথমিক খরচ আছে, অগ্রিম ব্যয়গুলো আছে, তাহলে অগ্রিম ব্যয় আগে না দিয়ে প্রাথমিক খরচ আগে দিতে হয়, এটা তোমাদের জানা উচিত। ওকে ফাইন। আর মূলধন জাতীয়, সরি মূলধন জাতীয় ব্যয় হয়েছে, হ্যাঁ, মূলধন জাতীয় ব্যয় হয়েছে, ঠিক আছে। সম্প্রসারণ না যদি মেরামত ব্যয়, মেরামত বললে আমি মুনাফা দিতাম, বাট আমি মূলধন জাতীয় দাগা দিয়ে মুনাফা দাগাই ফেলছি, বাট অ্যান্সার হবে মূলধন জাতীয়। ওকে আসো, একটি ফার্মের, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নিট মুনাফা দেওয়া আছে এত টাকা, কর হার এত টাকা, কর পূর্ব কত টাকা, এই কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। তিনটা বক্স খেয়াল করো, এখানে কি আছে? একটা বক্স, দুটো বক্স, তিনটা বক্স। এই তিনটা বক্সের কাজ কি? তিনটা বক্সের কাজ হচ্ছে এটা থেকে কর পূর্ব, মনে রাখবে এই টেকনিক সারা জীবন তোমার কাজে লাগবে। হ্যাঁ, করের ক্ষেত্রে এই টেকনিক সারা জীবন কাজে লাগবে। কর, এটা হচ্ছে করের পরিমাণ, এটা হচ্ছে নিট অথবা কর পরবর্তী, নিট অথবা কর, নিটের মুনাফা রাখতাম, কর পরবর্তী। তা তিনটা বক্স ধরে নাও, এখানে আছে 100 টাকা, এখানে আছে 20%, ধরে নাও, জাস্ট প্র্যাকটিস করাচ্ছি। 120% করলে কত হবে? 20 টাকা, তাহলে এখানে হবে 80, এটা নিট মুনাফা। এখন আসো এই সেটআপের একটা ম্যাথ দেখি। তাহলে এখানে ম্যাথ কি আছে? নিট মুনাফা 6000 দেওয়া আছে, এই যে 6000 দেওয়া আছে এখানে, ঠিক আছে, 40% দেওয়া আছে। তো এখানে কত টাকা হবে এটা চেয়েছে কর পূর্ব, বুঝেছো? তো এই জায়গা কত টাকা দেখো তো, তাহলে এই জায়গা যেটা এখানে অ্যান্সারে আসে। ওকে ফাইন, তাহলে আমি অ্যান্সারে দেখবো কোন টাকা, এখানে ধরো 2000, তাহলে এখানে টাকাটা কি বেসিক্যালি বেশি হবে না? একটু জাস্ট মাথার ব্রেনটা খাটাও, এখানে টাকাটা বেশি হবে না? তো এখানে টাকাটা বেশি হবে, তার থেকে তো 40% বাদ দিয়ে এটা, যেমন দেখো এখানে বেশি হয়েছিল, তার থেকে 20% বাদ দিয়ে এটা কম, তাহলে এটা বেশি হবে, তাহলে 6000 থেকে বেশি, তাহলে এটা কাটিং, তাহলে এটা এটা বা এটা অ্যান্সার। ওকে হতে পারে। আমি প্রথমে এই রাউন্ড ফিগার দিয়ে ট্রাই করব। তাহলে আমি ট্রাই করব কিভাবে? এই দেখো, উইদাউট ক্যালকুলেটর তো, তাই আমার জন্য কষ্ট হচ্ছে, ক্যালকুলেটর থেকে একটা বের করতাম। আসো, তোমাদেরও কিন্তু এটা এরকম করতে, 10,000 টাকা 40% করো, 10,000 40% করো কত? 4000। এই দেখো 4000, কারণ 10% করলে কত? একটা শূন্য বাদ, তাহলে 1000, 1000, তাহলে 40% 4 গুণ 4000, তাহলে 4000 যদি হয়, 10,000 থেকে 4000 বাদ 6000, অ্যান্সার মিলে গেছে। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? অপশন দেখে দেখে করতে হলো। স্যার আমি কি পরীক্ষায় এই কোশ্চেন অপশন নিয়ে করবো? জি, ক্যালকুলেটর থাকলে কি করতাম? তাহলে থেকে সহজ টেকনিক, এই 6000 ভাগ 0.60, অ্যান্সার শেষ। এবার আপনি কেমনে বুঝলেন? ইয়াস, দুষ্ট ছেলে মেয়ে, এই কোশ্চেন তোমাদের আছে। এটা 40% হলে এটা কত? 60%, তো এই দিন 0.60 দিয়ে ভাগ। এখন এটা শিখিস না, কারণ ক্যালকুলেটর তো নাই, লিখে লাভ কি? এই টেকনিক গুলো এসএসসি তে তোদের আমি শিখাবো, মানে শিখাইছি আর কি, এসএসসি তে শিখাই। তাহলে আলটিমেটলি বুঝতে পারছো, এগুলা করে অ্যান্সার বের হতো। ওকে ক্লিয়ার? তো অপশন দেখে দেখে করতে হবে, এটা না মিলে এটা, না মিলে এটা, এভাবে। ওকে, এভাবেই করার নিয়ম। আসো, মুনাফা অর্জিত হয়েছে, নগদে গ্রহণ করা হয় না, তাহলে তুমি নগদে নেওনি। নেওনি মানে কি? মুনাফা অর্জন হয়েছে, নেওনি মানে কি? তুমি পাবা, প্রাপ্য অথবা কি বকেয়া।
প্রাপ্য অথবা বকেয়া কি মুনাফা, মুনাফা একটা আয়, তাহলে প্রাপ্য অথবা মুনাফা বকেয়া আয়, তাহলে ক্লিয়ার, প্রাপ্য অথবা বকেয়া আয়, আর বকেয়া আয়, এই যে বকেয়া আয়, আর বকেয়া আয় কি চলতি সম্পদ, আর বকেয়ার একটা প্রাপ্য আয়, বুঝতে পারছো? এবার আসো, যদি বলতো মুনাফা কি অর্জিত হয়নি, অগ্রিম টাকা পাওয়া গেছে, বা মুনাফা বাবদ মুনাফা অর্জিত হয়নি, আগে টাকা পাওয়া গেছে, তখন আগে টাকা পাওয়া গেলে অনুপার্জিত আর অগ্রিম আয় একই জিনিস। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, বুঝতে পারছো? আর যদি বলে মুনাফা অর্জিত হয়েছে, টাকা নগদে পাওয়া গেছে, সেবা আয়, জাস্ট সিম্পল, মানে কি মুনাফাও হয়েছে, মুনাফা অর্জনও হয়েছে, আবার কি নগদে কি রিসিভও হয়েছে, সেবা আয়। মুনাফা অর্জন হয়েছে, নগদে নেওনি, তার মানে কি তুমি পাবা, তার নাম বকেয়া আয় অথবা কি প্রাপ্য আয়, বকেয়া বা প্রাপ্য আয়। ওকে, মুনাফা অর্জন হয়নি কিন্তু নগদে নিয়ে ফেলাইছো, অগ্রিম আয়, অতে অগ্রিম অতে আয়। ক্লিয়ার, তিনটা জিনিস শেখাই দিলাম, জীবনে আর ভুলবি না, এখানে যত প্রশ্ন আসুক তুমি পারবা ইনশাল্লাহ। তাহলে মুনাফা অর্জন হয়েছে, নগদে তুমি নিয়েছো, স্বাভাবিক তাই, মুনাফা অর্জন হয়েছে নগদে নেওনি, বকেয়া আয় তুমি পাবা, প্রাপ্য আয়। মুনাফা অর্জন হয়নি মানে তুমি এখন মুনাফা হয়নি, আগে টাকা নিয়েছো, অগ্রিম আয় বা অনুপার্জিত আয়। ঠিক আছে, আসো এখানে কি বলছে এবার দেখো, একটু দেখার ট্রাই করি আমরা। এখানে বলছে হচ্ছে অনিশ্চিত হিসাব কিভাবে বন্ধ করতে হয়। অনিশ্চিত হিসাব কি একটা সাময়িক হিসাব, সাময়িক ভাবে দেওয়া হয়, ঠিক আছে? ওকে, তাহলে এটা কি করতে হয়, সাময়িক হিসাব, যখন আমার রেওয়া মিলে না মিলবে, যখন আমার কি রেওয়া মিলে কি না মিলবে, যখন আমার রেওয়া মিলে তখন আমার অনিশ্চিত হিসাব দিতে হয়। এসব কখন দিতে হয়, যখন আমার রেওয়া মিলে না মিলে, তো রেওয়া মিলে যদি ডেট পাশে না মিলে অনিশ্চিত হিসাব দিব, ক্রেডিট পাশে না মিলে অনিশ্চিত হিসাব দিব। তাহলে অনিশ্চিত হিসাব যে আমি দিব সাময়িক ভাবে দিব, ক্লিয়ার? এটা কখনো কি আমার পার্মানেন্টলি দেওয়া যাবে না, পার্মানেন্ট দেওয়া যাবে, এটা হচ্ছে একটা কি হিসাব ভাইয়া, সাময়িক হিসাব। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমার কখন করায়, মনে আছে তোমরা যখন সংশোধনে জাবেদা করছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা, তখন আমরা একতরফা দাখিলা যখন করছিলাম, এই একতরফা দাখিলার মাধ্যমে আমরা সংশোধন করে ফেলছিলাম। ওকে, তাহলে একতরফা দাখিলা করছিলাম যখন আমরা সংশোধনে যাবে, তখন কিন্তু অনিশ্চিত হিসাব আসতো। তাহলে একতরফা দাখিলার মাধ্যমে, একতরফা দাখিলা সংশোধনে যাবে মাধ্যমে অনিশ্চিত হিসাবকে বন্ধ করা হয়েছিল, তখন দেওয়া হয়েছিল, মনে আছে? আবার এটা আশা করি খেয়াল থাকার কথা যে আমরা যখন একতরফা দাখিলার মধ্যে সংশোধনী জাবেদা করছিলাম, তখন আসলে আমরা এটা বন্ধ করেছিলাম। ঠিক আছে, ওকে ফাইন, ক্লিয়ার, সংশোধনী জাবেদার মাধ্যমে বন্ধ করেছিলাম, ভুলগুলো ধরা পড়ছিল আর কি। ওকে আসো, এই সংশোধনী জাবেদা দুই প্রকার, একটা হচ্ছে কি একতরফার ভুল, একটা দুই তরফার ভুল। আর একতরফার ভুলে অনিশ্চিত হিসাবটা আসতো। দেখো একটি কম্পিউটার ক্রয় ভুল করবে, তাহলে কম্পিউটার ক্রয় করছো, তাহলে কম্পিউটার হিসাবে লিখবা, তাহলে ভুল করবে মেরামত লিখছো, তাহলে কম্পিউটার ক্রয়, তাহলে কম্পিউটার একটা কি সম্পদ বা মূলধন জাতীয় ব্যয়, এটাকে লিখছো মেরামত, মেরামত একটা ব্যয়, স্বাভাবিক ব্যয়। তাহলে সম্পদকে ব্যয় হিসাব, অথবা এটা মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, এই মূলধন জাতীয় ব্যয়কে শুধু ব্যয় হিসাবে, শুধু ব্যয় মানে এটা মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, তাহলে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়, অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয়, যাই লেখো না কোনো, তার নাম কি নীতিগত ভুল। তাহলে নীতিগত ভুল কি, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়, অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয়, নীতিগত ভুল। এক কথায় সম্পদকে ব্যয় হিসেবে দেখানো অথবা ব্যয়কে সম্পদ হিসেবে দেখানো, নীতিগত ভুল। এখন তুমি বলতো এখন কম্পিউটার ব্যবসায়ী, তাহলে ব্যবসায়ী যদি হয় সে কি, যদি বলতো কম্পিউটার সে কম্পিউটার ক্রয় হিসেবে দেখাইছে, ঠিক ছিল, মেরামত হিসেবে দেখাইছে, মেরামত একটা সিম্পল ব্যয়, ওকে দেখানো যাবে। এখন যদি বলতো কম্পিউটার ভুল ক্রমে কি ক্রয় হিসেবে দেখাইছে, এটাও কি স্বাভাবিক কথা, এটা একটা ভুল, কারণ মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়। আর যদি ব্যবসায়ীর কথা বলতো যার ব্যবসায়ী, মনে আছে, এটা কোনো ভুল হইতো না। আসো এখন এইখানে তারপরে কি আছে দেখো ভাইয়া, বলেছে মিস্টার রাজ্জাক মার্চের মাসে 8% কি উৎস কর কর্তনের পর এত টাকা, মানে কর্তনের পর এত টাকা, ভালো করে এটা ইম্পর্টেন্ট, 8% কর্তনের পর, তার মানে আগে একটা অ্যামাউন্ট ছিল যার থেকে তুমি 8% কর্তনের পর, এটা কিন্তু পর বলেছে, কর্তনের পরে পাইছো 51,520। ওকে ফাইন, করের পরিমাণ কত টাকা, তারা ভাই এই যে কর মানে 8% কত টাকা, তাহলে তুমি দেখো এখানে একটা অ্যামাউন্ট ছিল, আমি আবার বলছি এটা মূল অ্যামাউন্ট, ভালো করে শোনো, এই মূল অ্যামাউন্ট থেকে 8% কি একটা অ্যামাউন্ট কি হয়েছে কর, এই কর কি হয়েছে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে এই অ্যামাউন্টটা হয়েছে, তার মানে এখানে যে অ্যামাউন্টটা ছিল, ওকে ফাইন আমি আবার বলতেছি এটা মূল অ্যামাউন্ট, তার উপর 8% করা, যেমন দেখো ধরো 100 টাকার উপরে ধরো 8% করা হইলো, তো 8% করা 10% 10 টাকা, 1% 8% 8 টাকা, 8 বাদ দেওয়ার পরে কত 92, তাহলে বলতে পারি এই জায়গায় এই 92 টাকা দেওয়া আছে, ভালো করে শুনো, এই 92 টাকা দেওয়া আছে, আর এখানে কিন্তু এই 8 টাকাও দেওয়া নেই, এটা দেওয়া নেই, তাহলে পরীক্ষাতে কি বের করতে বলছে, এইটা কত, এটা কিন্তু অপশনে আছে, তাহলে অপশনে কি ধরো 7 8 10 2, তাহলে অপশনে 8, তাহলে 8 আর 92 কত 100, এভাবে করতে হবে, তাহলে 100 8% করলে 8 মিলে যায়,
কারণ অপশন দেখে করতে হবে। আসো আগে করো ভাই। ধরো তুমি এই যে তোমার যে 52,000, 51,000, 520, এখানে আগে যোগ করো। দেখো এখানে 520, ভালো করে শোনো, ফার্স্টে তোমার চেক করতে হবে, যোগ করতে হবে। আচ্ছা যোগ করে কি বের করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট কথা ভাইয়া। এখানে যদি করটা তুমি জানো না, যে কোনো একটা কর এখানে বসবে, ওই কর আর এটা যোগ করলে কিন্তু মূল টাকা। আগে আমি আন্দাজে করে করে বের করবো। দেখো তো এটা 20 আছে, তাহলে কোনটা যোগ করলে 20 আর 40 কত, 60, মানে মিলে কোনটা, দেখো রাউন্ড ফিগার হয় 60, 20 আর 20 40, এই যে 80 আর 20 100, ইয়েস মিলে যায়। তাহলে 80 আর 20 কত, 100 হয়। তাহলে 4,480 আর আছে 51,520, তাহলে কত হচ্ছে, দেখো 51,000 আলো 4,000, তো 51 আর 4 কত, 59, 520 আর 480, হ্যাঁ মিলে যায় 1,000, তো 60,000 টাকা হচ্ছে টোটাল, রাইট। তাহলে আমি বলতে পারি এখানে যদি আমি 4,480 নিই, এখানে কত হবে, সরি 55,000 হবে। 51 আর 4 কত, 54,000, 54,000, এখানে 480 আর 520 যোগ করলে 55,000। স্যার আমি কেমনে বুঝলাম ভাই, আমি তো এই যে 20 আর 80 আগে যোগ করছি, তুমি এগুলো পরে দেখো, আগে এটা করো, এটা রাউন্ড ফিগার হয়েছে। তাহলে 55,000 উপর 8%, তাহলে 8% করলে যদি আমার এটা হয় মিলে যাবে, অন্যটা কিন্তু জীবনও মিলবে না, তুমি করে দেখো। আমি আবার বলছি, এটা আমি কেমনে বুঝলাম যে 20 আর 80 100 মিলে গেছে, এই জন্য এটাকে আগে ধরছি, ধরে নিছি আমি, ধরে নিছি। এই যে এই দুটা যোগ করলে তো এটাই ছিল, রাইট। তাহলে এটা 10% করলে কত, 5500, একটা শূন্য বাদ 10%, মানে জাহিদ ভাইয়ের ক্লাস করতে মানে জানো, একটা শূন্য মানে 10% একটা শূন্য বাদ, ওকে। আর 1% মানে লাস্টের সংখ্যা 100 দশমিক, 10% মানে এটা টাকা, 10 দিয়ে ভাগ দাও, 10 দিয়ে ভাগ দিও, লাস্টের সংখ্যা দশমিক, তার মানে 1% মানে 550। আমি আবার বলছি, এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আকারে কথা বলতে হবে, তোমাকে বুঝতে হবে, হ্যাঁ, না বুঝলে তুমি কিছুই পারবা না। এটা হচ্ছে টোটাল টাকা, 10% মানে 5500, 1% মানে কত, 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ লাস্টের সংখ্যা দশমিক, এটাও বাদ, তাহলে 550 1%, তাহলে গুণ 8% কত, ভালো করে বুঝো, 8% জন্য বের করবা। এখানে 500 আছে না 8 আছে, ভালো করে শোনো, 500 আর 8 কত, 5,40, মানে 4,000, 50 গুণ 8, 5টা কত, 40, ওকে। আবার বুঝো, 5টা কত, 5 আর 8 40, তাই নাকি, সরি 500 আর 8, 5টা 40, 5টা 40, 4,000, আর 50 গুণ হচ্ছে 8, 50 আর 8 কত হয়, 50 আর 8 হচ্ছে 50 100, তাহলে হচ্ছে 5,400, তাই তো ভাইয়া, 400 হবে না, 400 হবে, ইয়েস 400, 400, এখানে ঠিক আছে ক্যালকুলেশন 400, তাহলে 4,400 মিলে না, মিলে না। আর একটু আবার দেখি ক্যালকুলেশন ঠিক আছে কিনা, জাস্ট একটু রিভাইজ করতেছি, হ্যাঁ। দেখো তো এই 51,520 আর এখানে হচ্ছে 4,480, 2 0 আর 10 0 হাতে মারে 1, 4 1 5 বা 10 0 হাতে মারে 1, 4 আর 1 5, 5 আর 1 6, ওহো সরি ভাইয়া, সরি 56,000 হবে, একটু মিস্টেক হয়েছে ক্যালকুলেশন, সরি 56,000 হবে এখানে, ঠিক আছে 56,000, 1,000 কম হয়ে গেছে, হিসাব বিজ্ঞানের কম করা আসলে ঠিক না, 56,000 হবে, ওকে 56,000, ভালো করে বুঝো, এবার হয়ে যাবে ইনশাআল্লাহ, যোগে ভুল ছিল আমাদের। 56,000 10% করলে কত, 5600, 1% মানে কত, 10 দিয়ে ভাগ, লাস্টের সংখ্যা দশমিক, লাস্টের সংখ্যা আগের সংখ্যা দশমিক, কাটিং 560 গুণ 8, তাহলে 500 গুণ 8 5,040, 4,000, 60 গুণ 8 6, 60 6 6টা 48, 48 মানে কত হয়, 480, তাহলে এই দুটো যোগ করলে 4480, এই যে মিলে গেছে, দেখছো হয়ে গেছে, মিলতে হবে। একটু কঠিন মনে হচ্ছে, রাইট, আসলে কোনো কিছুই কঠিন না, তোমার ক্যালকুলেশনটা পারলে সবসময়, জাস্ট ফর ক্যালকুলেশন, ওকে, আর কিচ্ছু না। তাহলে ভাই এইগুলা তুমি করো, জীবনও মিলবে না, তুমি জাস্ট ট্রাই করে দেখো কোন, তাহলে এই পরীক্ষা হলে কিন্তু এই টেকনিক্যালি অ্যান্সার যে পারবে সেই হিরো, ওকে, টেকনিক্যাল গেমটা যে খেলতে পারবে, তুমি বাকিগুলো কোনো জীবনও মিলবে না, ক্লিয়ার। জাস্ট পার্থক্য হচ্ছে কি কর্তনের পর এরকম কোশ্চেন কিন্তু থাকতে পারে অ্যাভেলেবেল, যে ভাইয়া 5% বাটটা বাদ দেওয়ার পরে 520 টাকা যদি হয়, তাহলে এখানে বাটটা কত, তাহলে এখানে একটা অ্যামাউন্ট ছিল, যার 5% করছো বাটটা এবার দিয়ে এত টাকা, তো অপশন দেখে কি এক টাকা বসাবা, দুটো যোগ করবা, এখানে বসাবা, তারপর 5% করলে যেটা মিলবে এটা অ্যান্সার। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আবার অনেক সময় কি এই মূল টাকাটাও কিন্তু চাই, মূল টাকাটা কিন্তু চাই, বুঝতে পারছো, মূল টাকাও চাই, এভাবে করে পরীক্ষা হলে অ্যান্সার করতে হবে। আসো, দুইটা কর্মীলার কোশ্চেন পাইছি কিন্তু মারাত্মক কোশ্চেন, স্থায়ী ব্যয়কে নিম্নের কোন নামে অভিহিত করা হয়। তো স্থায়ী ব্যয় কি, স্থায়ী ব্যয় মানে যে ব্যয়টা কি অনেক কি দিন থাকে, এবং এই ব্যয়টা কি আমার প্রতিষ্ঠানে কি কাজে লাগে ভালোভাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এক প্রকার কি বলতো, আমার কি অনেক দিন ধরে একটা কি দেয়,
সুবিধা দেয়, ঠিক আছে। ওকে, সময়ের সাথে সাথে কি উপর নির্ভর করে, মানে এই ব্যয়গুলো অনেক সময় ধরে থাকে এবং অপরিবর্তন, ঠিক আছে, অপরিবর্তন হয় বেসিক্যালি। একে কি বলে ভাইয়া? সময় ব্যয়। ওকে, আর সুযোগ ব্যয় তোমার ফিনান্স হবে, যে একটি একটি আসলে গ্রহণ করলে প্রকল্প, একটি প্রকল্প ত্যাগ করে তাকে বলে সুযোগ ব্যয়, ওটা আমরা না যাই। এটা হচ্ছে অনেক দিন ধরে থাকে, অনেক দিন সময় ধরে ভোগ করা যায়। কোনটি মুনাফাজাত ব্যয়? মুনাফাজাত ব্যয় মানে কি? রেগুলার ব্যয়। আমরা জানি, এই দেখো, মেশিনের ক্রয় মূল্য কি না একটা মূলধন জাতীয় ব্যয়। আমদানি শুল্ক ক্রয় মূল্যের সাথে যুক্ত হয়। সংস্থাপন ব্যয় বা সংস্থাপন ব্যয় বাবদ মজুরি, তারপর হচ্ছে তোমার ডক চার্জ, জাহাজ ভাড়া, পরিবহন খরচ, সবই মেশিনের ক্রয় মূল্যের সাথে থাকে। তো এই বীমা খরচটা কিন্তু পরে হয়, বীমা খরচ, মেরামত খরচ, এগুলা কিন্তু পরে হয়। তাহলে এগুলাকে কি বলে জানো? বীমা খরচ, মেরামত সবগুলোকে বলে এই যে মুনাফা জাতীয় ব্যয়। আর বাকি সব মূলধন জাতীয় ব্যয়। কারণ বীমা খরচ, তারপর হচ্ছে তোমার কি তোমার হচ্ছে মেরামত খরচ, এগুলো মেশিনের সাথে থাকে না, এগুলো হচ্ছে তোমার মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে। ওকে, এগুলো মেশিনের সাথে সরাসরি থাকে না। আসো, অবচয়ের কোন পদ্ধতি সব থেকে বেশি লাভ দেখায়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, কোন পদ্ধতি? এই অবচয়ের থেকে বেসিক কোশ্চেন গুলো তোমার কিন্তু অনেকে ভুল করে ফেলো, তো এগুলো তোমাদের পড়া অনেক ইম্পর্টেন্ট। মনে রাখবা, অবচয়ের কোন পদ্ধতিতে লাভ দেখায়, তাহলে লাভ দেখায় মনে রাখবা খরচ সব থেকে বেটার, ঝামেলা কম। তাহলে অবচয়ের সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এটা। ওকে ফাইন, অবচয় সব থেকে সহজ, ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া হয় এই পদ্ধতিতে। ওকে ফাইন, এই পদ্ধতিতে কি আয়ুষ্কাল বিবেচনা করা হয় অবচয়ের ক্ষেত্রে। হ্যাঁ, তারপর হচ্ছে এই পদ্ধতিতে তোমার কি করা হয় জানো? প্রথম বছরে অবচয় কি করা হয়? অবচয় প্রথম বছরে কি করা হয় জানো? অবচয় প্রথম বছরে কি ত্বরান্বিত হয়, আস্তে আস্তে ত্বরান্বিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন 17-18 বা 18-19 এরকম একটা ইয়ারের কোশ্চেন, অথবা 21-22 বা 17-18 এরকম একটা, আমার খেয়াল নেই সঠিকলি ত্বরান্বিত পদ্ধতি কোনটি যেটা। ওকে ফাইন, কারণ প্রত্যেক বছর অবচয় কি সেম থাকে। আসো, কোনটি আর্থিক বিবরণী অংশ নয়? আচ্ছা, আর্থিক বিবরণী কি? আর্থিক বিবরণী অংশ হচ্ছে কয়টি? IAS, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং 01 অনুযায়ী আর্থিক বিবরণী অংশ 5টি। ওকে, এই 5টির মধ্যে কি কি আছে? আর্থিক অবস্থা বিবরণী আছে, নগদ প্রবাহ বিবরণী আছে, ঠিক আছে, এটা মূল্য, এটা কম্প্রিহেনসিভ আয় বিবরণী, কম্প্রিহেনসিভ আয় বিবরণী কি বিশদ আয় বিবরণী। এই 3টা, মালিকানা সত্ত্ব বিবরণ আছে একটা, আর টিকা আছে। তাহলে ভাই এখানে টোটাল আমি কি পাইলাম? এখানে প্রশ্ন হচ্ছে IAS 01 অনুযায়ী মোট অংশ, আর্থিক বিবরণী মোট অংশ বা ধাপ হচ্ছে 5টি। এই যে 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 5টি। কিন্তু তুই বলে শুধু বিবরণী কয়টি? তুই বলে বিবরণী কয়টি, তাহলে 4টি। তাহলে বিবরণী 1 2 3 4। ওকে, আর মোট ধাপ 5টি। ঠিক আছে, আসো, এই মূল্য সংযোজন বিবরণী এটার মধ্যে থাকে না, আর্থিক বিবরণী অংশ নাই, ঠিক আছে, এটা বাদ। ওকে, বাদ। এবার আসো, শেয়ার হোল্ডারগণ কোনটি ধারা আর্থিক লাভ নেয়? শেয়ার হোল্ডারগণ, শেয়ার যারা কোম্পানির কি শেয়ার কেনে, এই শেয়ার হোল্ডারগণ কি পায় জানো? লভ্যাংশ। মনে রাখবে, হ্যাঁ, এই শেয়ার হোল্ডারের মধ্যে এই লভ্যাংশ পায় শেয়ার হোল্ডারগণ। এর আগে শিখে নাও। আর যারা ঋণ বা বন্ড হোল্ডার থাকে বা ডিবেঞ্জার কেনে, ঠিক আছে, তারা পায় কি জানো? সুদ। মনে রাখবে, এরা পায় সবার আগে, একদম কোম্পানির সবার আগে এরা পাবে একদম। এদের সুদটা কেমন জানো? নির্দিষ্ট, নির্দিষ্ট। ওকে, এবং শুধু সুদ না, যখন মূলধন ফেরত হবে এরাও সবার আগে পাবে। ওকে, বন্ড হোল্ডার। আর এদেরকে কি বলে জানো? কোম্পানির পাওনাদার বলা হয়, এদেরকে কিন্তু মালিক বলে না বা শেয়ার হোল্ডার বলে না। এবং এই শেয়ার হোল্ডাররা পাবে লভ্যাংশ। এবার শুনো, এই লভ্যাংশ সবার আগে কারা পাবে? অগ্রাধিকার শেয়ার হোল্ডার, অগ্রাধিকার শেয়ার হোল্ডার। এবং এদের লভ্যাংশটা কেমন জানো? এদের লভ্যাংশটাও নির্দিষ্ট, এদের লভ্যাংশটাও নির্দিষ্ট। তার মানে বুঝতে পারছো, লভ্যাংশের ক্ষেত্রে শেয়ার হোল্ডাররা পাবে লভ্যাংশ। এই শেয়ার হোল্ডারদের মধ্যে আবার অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা সবার আগে পাবে এবং এদের লভ্যাংশ নির্দিষ্ট, ঠিক আছে। আবার বন্ড হোল্ডারদের মধ্যে কি ওরা সুদ পাবে, আর ওরা হচ্ছে ডিবেঞ্জার হোল্ডার বা ঋণ হোল্ডার, এদেরকে পাওনাদার বলে। এরা পাবে কি সবার আগে সুদ পায়। তাহলে কোম্পানির টোটাল প্রফিট বা টোটাল নেট প্রফিট থেকে সবার আগে পায় সুদ, তারপরে লভ্যাংশ পাই, ঠিক আছে। সুদ আগে পাবে বন্ড হোল্ডার, ঋণ হোল্ডাররা, এরপরে লভ্যাংশ পাবে। এই লভ্যাংশের মধ্যে সবার আগে পাবে অগ্রাধিকার শেয়ার হোল্ডার, তারপরে সাধারণ শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার। ওকে, আসো, কিন্তু এর অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ নির্দিষ্ট মাথায় রাখবা। তাহলে এরা কি পায়? লভ্যাংশ। শেষ। আসো, একটি কোম্পানি বিনামূল্যে, যখন বিনামূল্যে কোনো শেয়ার দেওয়া হবে, এই যত অনুপাত থাকুক যা থাকুক এদের কোনো ব্যাপারই না, মনে রাখবা। বিনামূল্যের শেয়ার তাকে বোনাস শেয়ার বলে। ওকে, বোনাস শেয়ার। এবং এই বোনাস শেয়ারের ইংরেজিতে বলে, ইংরেজি নাম এটা হচ্ছে বোনাস শেয়ারই। হ্যাঁ, এটা ইংরেজির বাংলা ভার্সন, এটা বাংলা নাম হচ্ছে অধিবৃত্ত, অধিবৃত্ত শেয়ার। ওকে ফাইন। এখন আসো, এই যে বোনাস শেয়ারটা দেওয়া হলো, এই বোনাস শেয়ারে কাদের মধ্যে দেওয়া হয়? এক কথায় এই বোনাস শেয়ার যারা কোম্পানির পুরাতন কাস্টমার থাকে, পুরাতন শেয়ার হোল্ডার, তাহলে কোম্পানির পুরাতন শেয়ার হোল্ডার দেওয়া হয়। পুরাতন শেয়ার হোল্ডার এক নাম বিদ্যমান শেয়ার হোল্ডার দেওয়া হয়। বিদ্যমান এক নাম কি? যারা প্রতিষ্ঠানে আছে, এক্সিস্টিং শেয়ার হোল্ডার,
এক্সিস্টেন্ট শেয়ার হোল্ডার, ঠিক আছে। এই বোনাস শেয়ার দেওয়ার ফলে সারা জীবন মনে রাখবা ওই মাইনাস আর ওই প্লাস। এই কোশ্চেনটা বাংলায় বেশি আসে যে বোনাস শেয়ারের ফলে কি পরিবর্তন হয়, ওই মাইনাস ওই প্লাস, তারপর থাকে হচ্ছে তোমার জানো মালিকানা তো অপরিবর্তন, তারপর মালিকানা তো একবার বৃদ্ধি একবার হ্রাস, এরকম প্রশ্ন থাকে। ওকে, বা মালিকানা তো অপরিবর্তন বা মালিকানা তো একবার বৃদ্ধি একবার হ্রাস, এরকম থাকে অ্যান্সারে। হ্যাঁ, ওকে, তো এটা হচ্ছে বোনাস শেয়ারের কথা। আসো, সাধারণত কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মূল্য এত টাকা, সমাপনী মূল্য এত টাকা, বিক্রয় এত একক, উৎপাদন ব্যয় এত একক হলে উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য আছে। উৎপাদনের যখন একক মূল্য বলবে, উৎপাদন ব্যয় 60,000, এটা দিয়ে ভাগ দেবো আমি কেন, উৎপাদনের একক। উৎপাদন কি এখানে একক নয়, দেখো আমরা বেসিক্যালি জানি উৎপাদনের যে একক থাকে, আমরা মনে আছে আমাদের আমরা যখন উৎপাদন ব্যয় করছি এর সাথে যোগ করি কি প্রারম্ভিক মজুদ, বিয়োগ করি সমাপনী মজুদ, লাস্টে একদম সবার শেষে পাই বিক্রয়। মানে এটা কেন লিখলাম, এই সেট আপটা এখানে আছে। দেখো প্রারম্ভিক মজুদ কত, 2000, দেখছো সমাপনী 1600 আছে, দেখছো এই যে 1600, বিক্রয় আছে কত 12,400। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট, এখানে তোমাকে বুঝে নিতে হবে। আমি আবার বলছি এই সেট আপ এখানে আছে, এইটা এবার বের করতে হবে, নতুন সূত্র দরকার নেই। মানে এই সেট আপ তুমি জানো যে উৎপাদন যোগ প্রারম্ভিক মানে সমাপনী লাস্টে বিক্রয়। এখন আসলে উল্টা প্রসেস, যখন আমরা আজাদ ভাই যদি আগে ক্লাস করে থাকো তুমি জানো যে এই অ্যান্সার উপরেরটা চাইলে উল্টা প্রসেস কিভাবে জানো, আগে যেটা মাইনাস হয়েছিল এখন প্লাস, আগে যেটা প্লাস হয়েছিল এখন মাইনাস। তাহলে 12,400 যোগ 1600 কত হবে, 14,000। ওকে, 12,000, 13,000, 14,000। ওকে, 14 থেকে 2,000 বাদ দাও, 12,000 টাকা অ্যান্সার। দেখো তো ভাইয়া, এই যে 12,000 টাকা এনে বসাবো, উৎপাদনে 12, তাহলে 12,000 ভাগ 60, 5 বরং 60, 5 টাকা। ক্লিয়ার? আলটিমেটলি এটা কেন করলাম আমি, উল্টা বসে কেন উৎপাদন একক বের করতে হবে স্যার, আমি কেন মনে রাখবো উৎপাদন এককের সাথে আমরা জানি না উৎপাদন যোগ প্রারম্ভিক মানে সমাপনী সমান বিক্রিত পণ্যের ব্যয় তার প্রশাসনিক সব যোগ করে লাস্টে বেরোতে কি বিক্রয়। এই অঙ্কে এই কয়টা আছে, তাই আমি এইভাবে বের করলাম। ঠিক আছে, এই টেকনিক মাথায় রাখবে, এই সেটআপে কিন্তু প্রশ্নটা আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, ভিতরে এরকম প্রশ্ন আসছে, এরকম প্রশ্নটা অনেক স্টুডেন্ট ভুল করে। তো উৎপাদন এককটা এভাবে বের করতে হবে, এটা না বের করতে হলে তুমি বের করতে পারবা না। আর এটা এই টেকনিকে বের করো, কোনো সূত্র মুখস্থ না করে উল্টা প্রসেসে বের করবা, তুমি পারবা ইনশাল্লাহ। এখানে আসো ভাই পরিবর্তনশীল ব্যয়, যে ব্যয়টা কি উৎপাদনের সাথে সাথে পরিবর্তনশীল। দেখো উৎপাদনের সাথে সাথে পরিবর্তন, তাহলে যেগুলো হচ্ছে উৎপাদনের সাথে দেখো পরিবর্তনশীল বলে, আর যেটা কি আধা পরিবর্তনশীল অথবা মিশ্র পরিবর্তনশীল, যেমন বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে কি আছে টেলিফোন বিল, এগুলো অর্ধেক পরিবর্তন অর্ধেক স্থায়ী থাকে অর্ধেক পরিবর্তন হয়, তাকে বলে আধা পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, এই আধা পরিবর্তনশীল কিন্তু পরীক্ষায় আসে প্রচুর। ওকে, দেখো তো পরিবর্তনশীল ব্যয় সেটা কি, এই যে মালামাল, এটা ইয়ার কোশ্চেন, রিপিটেড কোশ্চেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো যে কোনো বিশ্ববিদ্যালয় আসছে 100%, 17, 18 বা 15, 16 এরকম বিশ্ববিদ্যালয় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো তুমি তাহলে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোশ্চেন প্রত্যক্ষ মালামাল, দেখো উৎপাদন যত বাড়বে পরিবর্তনশীল পরিবর্তন, উৎপাদনের সাথে উৎপাদন বাড়লে মালামাল লাগবে বেশি। ওকে, উৎপাদন কমলে মালামাল কম লাগবে, মালামাল তার প্রত্যক্ষ খরচ, তারপর পরোক্ষ খরচ, কারখানা ব্যয় উপর ব্যয় পর্যন্ত সবকিছুই উৎপাদনের সাথে পরিবর্তন হয়। ঠিক আছে, এই জন্য একে বলা হচ্ছে কি এক প্রকার পরিবর্তনশীল ব্যয়। আসো, যদি একটি ব্যবসায় প্রতিষ্ঠানে ভালো করে দেখো বিক্রয় মূল্য এত % বৃদ্ধি পায়, ওকে বর্তমানে বিক্রয় মূল্য এত টাকা হয়, তাহলে পূর্বের বিক্রয় মূল্য ভেরি কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো বিক্রয় মূল্য 40% বৃদ্ধি পাইছে, তাহলে কি দেখো 40% বৃদ্ধি পায় এবং বর্তমানে তো, তাহলে 40% বৃদ্ধি পাওয়ার পরে কত টাকা, 700 টাকা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে প্রশ্ন হচ্ছে এই আগে কত ছিল, আমি আগে চাইছে কিন্তু এই যে পূর্বে মানে আগে, তার মানে 40% বৃদ্ধির আগে। সবাই এই কোশ্চেনটা যদি ভালো করে না বুঝো তাহলে পারবা না। এই কোশ্চেন পারার জন্য তোমাকে আগে গিয়ে করতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, তার মানে 40% বাড়ার আগে কত ছিল সেটা এই যে, তাহলে এখানে একটা বিষয় এরকম ধরো 100 টাকার উপরে 40% বৃদ্ধি কত হবে, তাহলে 40% বাড়াও, 100 টাকা 10% করে 10, 40% 40, তাহলে 40 যোগ করলে এখানে হবে 140। ব্যাপারটা হচ্ছে এখানে কি জানো, এই যে 40% বৃদ্ধি 140, এইটা কত চাইছে, এই দুটো এটা দেওয়া আছে, তো তোমাকে বের করতে হবে এই অপশন দেখে। দেখো তো কিভাবে, এই যে তাহলে পূর্বের মূল্য এটা, তাহলে পুরো ধরে নাও এটা 400, ধরে নাও 440% করলে কত, 10% 40, 40% কত হবে 4 4 16, 160, 400 আর 160 700 হবে, উত্তর হচ্ছে না, হবে না, মানে বাদ। এর পাশে 500 ধরে নাও, প্রত্যেকটা ধরে ধরে করতে হবে। আমি কিন্তু এর আগেও তোমাকে অপশন দেখে করেছি, অপশন দেখে ছাড়া কোনো অপশন নাই এখানে, এখানে ক্যালকুলেটর তোমার নাই, তুমি পারো। ঠিক আছে, ওকে, তাহলে 500 এর উপর 40% করলে 200, 10% 50 আর 40% 4 গুণ 200। এই দেখো এইটা এটা যোগ করো, এই যে কারণ এখানে কত, তাহলে এটা আছে কি 100%, এইটা 40%, তাহলে 100 যোগ 40, এই যে 140%, কারণ 40% বেশি না ভাই 700 টাকা। ক্লিয়ার, মানে এই 500 টাকার থেকে আরো 40% বেশি হচ্ছে এত টাকা, তাহলে এটা 140%। ঠিক আছে,
কারণ এখানে বলে দিয়েছে 40% বৃদ্ধি, টোটাল টাকা তো 100%, তার উপর 40% বৃদ্ধি মানে 140% এটা। ওকে, তাহলে এই যে এই টাকার উপরেই 40% করলে 200, আর এই 40% সহ যে 700, এটা কোনোটাই হবে না। দেখো তুমি এখন ক্যালকুলেটর থাকলে কেমনে করতাম, এই 700 ভাগ 140, এক ভাগ যাওয়া তো গুণ 100 দিলে প্রথমটা বেরোতো। এইসব টেকনিক আসলে এখন তোমাদের জানা লাগবে না, ক্যালকুলেটর যেহেতু নাই, তুমি এত ঠিকই নিজেকে আসলে পস্তানোর দরকার নেই, হ্যাঁ আফসোস করার দরকার নেই। ওকে, তাহলে জাহিদ ভাই টেকনিক গুলো ফলো করলে তুমি পারবা, অপশন দেখে দেখে করতে হবে, ঠিক আছে? ওকে ফাইন, এবার আসো মূল ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে? ওকে, দেখার ট্রাই করো, এখানে একটা টেকনিক শেখায়, ধরো এখানে 700, এখানে এখানে কম হবে, তার মানে কি এই 750 হতেই পারে না, এরকম করে কিন্তু অপশন বাদ দিয়ে যায়। কেন পারে না হতে? কারণ কি এখানে তো কম হবে, এর থেকে বেশি এটা, তো এইটার থেকে যদি বেশি হয় অ্যান্সার হবেই না। এভাবে কিন্তু টেকনিক্যালি কি গেম গুলা খেলা যায় পরীক্ষার হলে, বাদ দিয়ে যায় অপশন। 3 বছর আগে, মানে আজ থেকে 3 বছর আগে এত টাকা একটি ব্যয়ে মেশিন ক্রয় করা হয়েছিল। আচ্ছা ভালো কথা, আজকাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য কত? 1000। তখনই বার্ষিক 40% ক্রমহ্রাসমাত্র অবচয় পদ্ধতি আছে, এটি আজ বিক্রি করা। তাহলে আজ মানে কি? আজ মানে 3 বছর পর। লাভ ক্ষতি কত? লাভ ক্ষতির সূত্র কেন সবাই জানি, বিক্রয় মাইনাস বহিমূল্য। ওকে, বিক্রয় মাইনাস বহিমূল্য, এটা আমরা সবাই জানি, তাই না ভাইয়া? তাহলে বিক্রয় কত টাকা? এই যে 1000 টাকা, মাইনাস বহিমূল্য আই ডোন্ট নো, কেমনে বের করতে হয়? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অপচয়। এখন দেখেন এটা ক্রমহ্রাসমান পদ্ধতি, ভেরি ইম্পর্টেন্ট। ক্রমহ্রাসমানে কিন্তু প্রত্যেকটা বছর আলাদা বের করতে আমরা জানি। আর 40% অবচয়, দেখেন তো ক্রয় মূল্য কত আছে? এই যে ভগ্নাংশ বিবেচনা হবে না, কারণ মনে রাখবেন ক্রমহ্রাস মানে ভগ্নাংশ মূল্য বিবেচনা হয় না। তাহলে দেখেন তো এই 1300 টাকা, ঠিক আছে? এখন এখানে এটা 40% অবচয় ধরবো। ওকে ফাইন, এটা একটু সো মাচ কঠিন আছে। এখন সো মাচ কঠিন কেন বললাম? এটা এমন একটা ম্যাথ তোমাকে আসলে সময় নিবে, এখন তুমি পারবা। তোমরা সবাই জানো ক্রমহ্রাস অবচয় কেমনে বের করতে হয়। মনে করো 100 টাকা, 10% অবচয় 10 টাকা, হ্যাঁ তো বাদ দিলে 90। দ্বিতীয় বছরে কত হবে? 90, এর উপর আবার 10% করলে 9, 81। তৃতীয় বছর হবে 81, 10% করলে কত হবে? 8 দশমিক সামথিং। এভাবে করতে হয়। তাহলে এখানেও 13%, 10% করলে 40% কত? 10% 1300, 40% 4 গুণ হবে। ওকে, 4 গুণ হবে না? 4 গুণ হবে। 4 গুণ মানে কত? 4000, 40 আর 3 4 62। ওকে, ঠিক আছে, 4 গুণ করলে কত হয়? 62,000 হয় না ভাইয়া? 62,000। দেখো কিরকম, দেখো মানে 1000 গুণ 4 40,000, 300 গুণ 4 3 4 1200, সরি 52,000, 52,000 টাকা হবে, সরি 5200। ওকে, সরি ফর দ্যাট, 5200। ঠিক আছে ভাইয়া, 10% 1300, 40 5200, বাদ দিলে একটা অ্যামাউন্ট পাবো। ওই অ্যামাউন্টটা আবার এখানে কি 40% অবস্থায় ধরবো। ওকে ক্লিয়ার? অ্যামাউন্ট ধরবো, ওটা বাদ দিয়ে একটা অ্যামাউন্ট পাবো, আবার ওই অ্যামাউন্টটা এখানে নিয়ে আসবো, এরপর 40% ধরবো, ধরে লাস্টে বহিমূল্য পাবো। এই যে এটা একটু কি তোমার জন্য কঠিন, তো বেসিক্যালি স্টুডেন্ট এটা স্কিপই করবে, কারণ আসলে এই ম্যাথ করতে গেলে সময় লাগবে। তো কিছু করার নেই, ভার্সিটি দিয়েছে, কারণ ভার্সিটি দিয়েছে আসলে তোমাকে হয়তো বুঝার জন্য বা তোমাকে হয়তো একটু প্যাসে ফেলানোর জন্য দিতে পারে। তো বিশ্ববিদ্যালয়ের কথা আসলে একটা ম্যাথ একটু সো মাচ হার্ড দিয়ে ফেলছে, এখানে কিছু করার নেই। সো ওইটা আমরা কি করবো এখন? দেখো এখানে তার একটা বহিমূল্য বেরোবে, সেই বহিমূল্য বের করে লাভ ক্ষতি এখানে বেরোয় যাবে, ঠিক আছে? তো এই ম্যাথটা তোমার একটু সময় লাগবে, আমি তোমাকে কিন্তু রুল শিখাই দিয়েছি, তো তোমার এখানে জাস্ট একটু কি লাগবে? সময় লাগবে, ঠিক আছে? আর কিছু না। তাহলে এখানে একটা বাদ দিবা, 13 থেকে 5,500 বাদ একটা অ্যামাউন্ট পাবা, ওইটা প্রথম বছরের বহিমূল্য, এটা এখানে 40% করবা, অবচয় বেরোবে। আবার প্রথম বছরের দ্বিতীয় বছরের বহিমূল্য, এটা এখানে নিয়ে আসবা, 40% করবা, অবচয়, বাদ দিবা তৃতীয় বছরের বহিমূল্য। এটা করতে সময় লাগবে, তাই আসলে আমি তোমাদেরকে করালাম, তুমি এভাবে করে নিবা, ঠিক আছে? স্বাভাবিক, অনেক সময় লাগবে, তুমি আস্তে ধীরে ধীরে করবা, তুমি এটার প্যাটার্ন অলরেডি জানো। ওকে, এই জন্য তোমাকে প্যারা দিচ্ছি না। এখন বলো ভাইয়া তাহলে পার্সেন্টেজটা কিভাবে বের করবা? ধরো নাও 40% কেমনে বের করো, আমি একটা তোমাকে করা দিলে তুমি বুঝবা। 13,000 থেকে তুমি 5,000 বাদ দাও, 8,000, আরো 200 বাদ দাও, 7,800। ওকে, 7,800 উপর 40%, 7,800 গুণ 40%, 10% করলে 780, 40 4 গুণ 4 7 2800, আর 80 গুণ 4 32, 320। তাহলে 2800 আর 320, 3120। এইভাবে প্রত্যেকটা করতে হবে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ লাগছে। ওকে আসো, এই হচ্ছে তোমাদের 100 নাম্বার ম্যাথ। এই ম্যাথটা কঠিন দিছে, আমার কিছু করার নেই। তাহলে এইভাবে করে ক্যালকুলেশন ভেঙে 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 করতে সময় থাকে করবা, এরকম ম্যাথ লাস্ট অ্যান্সার করো। সো ভালো থাকো, সুস্থ থাকো, কুমিল্লার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এই ম্যাথের জন্য মাগফিরাত কামনা করছি স্টুডেন্টদের জন্য, তুমি এটা সলভ করে ফেলবা, কমেন্টে জানাবা তুমি পারছো কিনা। সো ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া, সবাই আমার জন্য দোয়া করবা। দেখা হবে সবার সাথে, আসসালামু আলাইকুম।